অরি কিছুটা মন খারাপ করে বলল। আরে তোর এই কঠিন কোশ্চেনে 38 পাওয়া মানে তুই টপ 5-এর মধ্যে আছিস। আমার তো 37 এসেছে। আরাফ হাসলো। চল এবার বের হওয়া যাক, আজ তোকে নিচে পর্যন্ত ড্রপ করে দিই। চল। অরি বলল। দুজনে একসাথে ক্লাসরুম থেকে বের হলো। করিডর দিয়ে যাওয়ার সময় এখনো কিছু ছেলে অরির দিকে আর চোখে তাকাচ্ছিল, কিন্তু অরি আর আরাফকে এত ফ্রিভাবে হাসি মুখে কথা বলতে দেখে তাদের বুক জ্বলে যাচ্ছিল। আরাফ ইচ্ছে করেই একটু উচ্চ স্বরে একটা জোকস বলল, আর অরি সেটা শুনে খিলখিল করে হেসে উঠল। অরি সে অমায়িক হাসি দেখে করিডরের অনেকেই যেন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। জানিস আরাফ, তোর এই জোকসটা একদম মজা ছিল। অরি হাসতে হাসতে বলল। পচা হলেও তুই তো হাসলি, মিশন সাকসেসফুল। তোকে হাসানোই ছিল আমার মূল উদ্দেশ্য। আরাফ গর্বের সাথে বলল। লিফটের সামনে ভিড় থাকায় তারা সিঁড়ি দিয়েই নিচে নামতে শুরু করলো। মেন গেটের বাইরে আসতেই দুপুরে সেই তীব্র রোদ এখন অনেকটাই ম্লান হয়ে এসেছে। বিকেলের মিষ্টি একটা হাওয়া বইছে চারপাশে। আকাশের এক কোণে হালকা মেঘের আনাগোনা, যা গরমটা অনেকটাই কমিয়ে দিয়েছে। রহিম মিয়া গাড়ি নিয়ে গেটের ঠিক সামনে অপেক্ষা করছিলেন। অরিকে আসতে দেখে তিনি দ্রুত নেমে পেছনের দরজা খুলে দিলেন। অরি গাড়ির দরজা কাছে এসে আরাফের দিকে ফিরল। তাহলে আজ আসি রে আরাফ, কাল তো আবার ক্লাস আছে। হ্যাঁ, কাল ঠিক সময় চলে আসিস, আর জেবাকে অবশ্যই সাথে নিয়ে আসিস। ওকে ছাড়া ক্লাসটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আরাফ মৃদু হেসে বলল। ইনশাআল্লাহ ও কাল ঠিক চলে আসবে। ভাই, সাবধানে থাকিস তুই। অরি হাসি মুখে বিদায় জানালো। বাই আরি, টেক কেয়ার। আরাফ হাত নাড়ল। অরি গাড়িতে উঠে বসলো। রহিম মিয়া দরজা বন্ধ করে দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলেন এবং গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি আস্তে আস্তে মেডিকোর গেট ছেড়ে মেইন রোডের দিকে এগিয়ে যাচ্ছে। গাড়ি মৃধানিবাসের সামনে এসে থামল। অরি গাড়ি থেকে নেমে ঘরের ভেতরে প্রবেশ করলো। কোচিং থেকে ফেরার পর ওর শরীর আর মন দুইই যেন ভেঙে আসছিল। রুমে ঢুকে অরি একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলল। কাঁধ থেকে ভারী বই খাতার ব্যাগটা নামিয়ে টেবিলের ওপর রাখতেই হুট করে একটা খট শব্দ হলো। অরি চমকে উঠে পেছনে ফিরল। দরজার লকটা আটকে যাওয়ার চেনা আওয়াজ। প্রথমেও ভেবেছিল হয়তো জেবা এসছে, কিন্তু দরজার দিকে তাকাতে অরির চোখের মণি দুটো স্থির হয়ে গেল। জেবা নয়, দরজার পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সারিম। ঠোঁটের কোণে সেই চেনা বাঁকা রহস্যময় হাসি। সারিমকে এই অসময়ে নিজের ঘরে দেখে অরির ক্লান্তি এক নিমিষে উবে গিয়ে সেখানে জমা হলো একরাশ বিস্ময় আর বিরক্তি। ও সোজা হয়ে দাঁড়িয়ে কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি আপনি এখানে কেন এসেছেন, আর দরজা কেন লক করেছেন? সারিম অরির প্রতিক্রিয়া দেখেও বিন্দু মাত্র বিচলিত হলো না। সে অত্যন্ত ধীর এবং মাপা পায়ে অরির দিকে এগিয়ে আসতে লাগলো। ওর প্রতিটি পদক্ষেপে এক অদ্ভুত অধিকার বোধ আর দৃঢ়তা। একদম অরির মুখোমুখি এসে দাঁড়ালো সারিম। দুই জোড়া চোখের দূরত্ব তখন মাত্র কয়েক ইঞ্চির। সারিম পকেটে হাত গুজে নিজেও শান্ত গলায় বলল, আমার বউয়ের রুমে আসতে আমি কারো পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করি না চন্দ্রিমা। বউ শব্দটা সারিমের মুখে শোনা মাত্র অরির ভেতরের রাগ চাড়া দিয়ে উঠল। সে এক কদম পিছিয়ে গিয়ে তর্জনী উঁচিয়ে বলল, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, বুঝতে পারছেন না কেন আপনি? সারিম একটুও রাগলো না, উল্টো চোখের চাহনি আরো গভীর হলো। সামান্য ঝুঁকে অরির কানের কাছে মুখে নিয়ে অত্যন্ত ঠান্ডা অথচ ধারালো গলায় বলল, সমস্যা নেই, বুঝতে পারবে। বেশি না, যখন কানের নিচে দুইটা পড়বে তখন শুধু মানা না, এক বাচ্চার মা হয়েও মানবে। সারিমের এই চরম ঔদ্ধত্য আর হুমকির সূচক কথা শুনে অরির ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেল। ওর দাঁতে দাঁত চেপে বলল। আপনি একটা অত্যন্ত বাজে লোক। সারিম এবার সোজা হয়ে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন সে অরির কথায় আকাশ থেকে পড়েছে। সারিম অরির দিকে তাকিয়ে চোখ টিপে বলল, কি বাজে কাজ করলাম যার জন্য বাজে লোক বললে চন্দ্রিমা? এখনো তো তোমার জামা খোলেনি, তোমার সর্বাঙ্গে ঠোঁট স্পর্শ করিনি, তোমার সবকিছু দেখা হয়নি, তাহলে বাজে হয়ে গেলাম? চুপ করুন, একদম চুপ করুন, নির্লজ্জ বেহায়া ঠোঁটকাটা পুরুষ একটা। অরি নিজের দুই কানে হাত দিয়ে চিৎকার করে উঠল। অরি ওর জীবনে এমন নির্লজ্জ লাগামহীন বেহায়া পুরুষ আর দুটো কখনো দেখেনি। সারিম অরির দিকে তাকিয়ে হাহা করে হেসে উঠল। সে নিজের ঠোঁটে আঙ্গুল বুলিয়ে বলল, কই কই আমার ঠোঁট কাটা?
তুমি এখনো চুমু দিয়ে আমার ঠোঁট কাটুনি চন্দ্রিমা। দিস ইজ নট ফেয়ার। বউ হয়ে স্বামীকে এইভাবে মিথ্যা অপবাদ দিচ্ছ। আহারে, বড় দুঃখ পেলুম। অরিয়া নিতে পারছিল না। এই লোকটার সাথে তর্ক করা মানে নিজের মাথাটা আরো খারাপ করা। ও চরম বিরক্তিতে চোখ বন্ধ করে বলল, আপনি আদৌ মানুষ তো নাকি অন্য কিছু? সারিম ও ঠোঁটে বাঁকা হাসিটা আরো চওড়া করলো। গম্ভীর হওয়ার ভান করে বলল, আমি মানুষ হতে যাব কেন? আমি তো মৃধা আপনার শাড়িম, ওরফে অরিমার আব্বু। অরিভ রুকোজকে তাকালো। ওর রাগ এবার কিছুটা কৌতূহলী রূপ নিল। যদিও ও সেটা প্রকাশ করতে চাইল না, ও কিছুটা ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করলো। এই অরিমা আবার কে? সারিম এক কদম আরো এগিয়ে এসে অরির খুব কাছে দাঁড়ালো। ওর চোখ দুটো তখন অরির মুখের ওপর নিবদ্ধ। ও ফিসফিস করে বলল, আমার আর তোমার ডিএনএ। কথাটা বুঝতে অরির এক মুহূর্ত সময় লাগলো। যখনই ও বুঝলো সারিম ওদের ভবিষ্যৎ সন্তানের কথা বলছে, ওর বুকের ভেতরটা অচেনা এক আলোড়নে কেঁপে উঠল। কিন্তু ও বাহ্যিকভাবে কঠোর থেকে বলল, সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আপনার এই অবাস্তব চিন্তা আর পাগলামো এগুলো দেখার সময় আমার একদমই নেই। আপনি বরং আগে পাবনা গিয়ে নিজের চিকিৎসাটা করান। সারিম অরির এই রেগে যাওয়া রূপটা বেশ উপভোগ করছিল। সে মাথা নেড়ে বলল, দরকার নেই অত দূরে টাকা খরচ করে যাওয়ার। তাছাড়া তুমি তো ডাক্তার আছোই, ভবিষ্যৎ হবু ডাক্তার। আমাকে না হয় তুমি সুস্থ করে তোলো। আমি পাগলের ডক্টর হলেই তো আপনার চিকিৎসা করতাম। অরি মুখ ফিরিয়ে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে চাইল। পাগলি। সারিম পেছন থেকে ওর হাতটা এক ঝটকায় ধরে ফেলল। অরি কিছু বুঝে ওঠার আগে সারিম ওকে নিজের শক্ত বুকের সাথে চেপে ধরল। সারিমের চওড়া বুকের সেই ওম আর তীব্র পুরুষালী সুভাষে অরি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সারিম ওর কানের কাছে মুখ নিয়ে বলল, ওইটার জন্য চিকিৎসা নয়, বরং ঔষধ লাগবে। আর ওই ঔষধের নাম অরে ইবনাত অদ্রেজা। এই ঔষধ খেলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। অরি নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে উঠল। আমি ফ্রেশ হব, ছাড়ুন আমায়। কিন্তু সারিম ওকে ছাড়ার পাত্র নয়। সে এক হাত দিয়ে অরির কোমর জড়িয়ে ধরে অন্য হাতের মুঠোয় ওর মুখটা সামান্য উপরে তুলল। অরি চোখ বড় বড় করে তাকালো। কিছু বলতে যাবে ঠিক তখনই সারিম অত্যন্ত জোরের সাথে গভীর আবেগে অরির নরম গালে একটা শক্ত করে চুমু খেলো। চুমুর সেই তীব্র স্পর্শে অরির পুরো শরীর যেন অবশ হয়ে গেল। ও কিছুক্ষণের জন্য যেন কোনো এক ভিন গ্রহে হারিয়ে গেল। কিন্তু অরি জানতো না, সারিম অত্যন্ত চতুরতার সাথে অন্য হাতে পকেট থেকে ফোনটা বের করে সেই বিশেষ মুহূর্তের অর্থাৎ অরির গালে ও ঠোঁট চেপে রাখার এক নিখুঁত ছবি ফ্রেম বন্দি করে ফেলেছে। পুরো প্রক্রিয়াটা এত দ্রুত আর নিপুণভাবে হলো যে অরি বিন্দুমাত্র টের পেল না। চুমু দিয়ে সারিম যখন ওকে ছেড়ে দিল, অরি তখন রাগিয়ে লজ্জায় আর ক্ষোভে ফুঁসছে। ওর চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে, গাল দুটো টমেটোর মতো লাল। অরি নিজের শার্টের হাতা দিয়ে গালটা মুছতে মুছতে সারিমকে শাসানোর ভঙ্গিতে বলল, আপনি আপনি একটা জঘন্য লোক। এর ফল ভালো হবে না বলে দিচ্ছি। কথাটা বলেই ও আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে ধপাস করে দরজাটা বন্ধ করে দিল। অরি ওয়াশরুমে চলে যেতেই সারিমের মুখের সেই চতুর হাসিটা আবার ফিরে এলো। সারিম পকেট থেকে নিজের ফোনটা বের করে ছবিটা দেখলো। অসাধারণ এসেছে, একেবারে পারফেক্ট। সারিম এবার সোজা টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে অরির ফোনটা রাখা ছিল। ও ফোনটা হাতে নিল। অরি লক স্ক্রিনটাও খুব ভালো করেই জানে। চটজলদি লক খুলে ও সরাসরি ফেসবুক অ্যাপে ঢুকে পড়ল। অরির অ্যাকাউন্টটা পাবলিক। সারিম ওর প্রোফাইলে ঢুকে একটু স্ক্রল করতেই দীর্ঘশ্বাস ফেল। পুরো টাইমলাইন জুড়ে শুধু মোটিভেশনাল কোটস, পড়াশোনা ভিত্তিক পোস্ট, মেডিকেল প্রিপারেশনের টিপস আর কঠিন কঠিন বিজ্ঞানের সমীকরণ। বইয়ের এই অগাধ পড়াশোনা আর নিরস জীবন দেখে সারিম মনে মনে হাই হতাশ করলো। এত পড়াশোনা করলে তো সংসার চলবে না আমার। বিড়বিড় করে বলল ও। প্রোফাইল পিকচারের দিকে তাকালো সারিম। একটা খুব সাধারণ মার্জিত গাউন পরা ছবি অরির। কোনো আড়ম্বর নেই, কিন্তু দেখতে পরীর মতো লাগছে ওর বউটাকে। সারিম এরপর ওর অ্যাবাউট সেকশনে গেল। সেখানে রিলেশনশিপ স্ট্যাটাসে লেখা সিঙ্গেল। সারিমের চোখ দুটো সরু হয়ে গেল। ও অত্যন্ত দ্রুততার সাথে সেটা পরিবর্তন করে ম্যারিড করে দিল এবং নিজের ভেরিফাইড ফেসবুক আইডিটা সেখানে মেনশন করে দিল। কাজ এখানেই শেষ নয়। সারিমও নিজের ফোন থেকে
ব্লুটুথের মাধ্যমে সেই তুলে রাখা চুমুর ছবিটা অরির ফোনে ট্রান্সফার করলো। তারপর অরি ফেসবুক আইডি থেকে সেই ছবিটা পোস্ট করার জন্য সিলেক্ট করলো। ছবিতে অরির আইডি আর নিজের আইডি একসঙ্গে মেনশন দিয়ে ক্যাপশনে মাত্র 3টা শব্দ লিখল। পোস্ট বাটনে ক্লিক করার পর সারিম কিছুক্ষণ অপেক্ষা করলো। যখন দেখলো পোস্টটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে, ও তৃপ্তির একটা হাসি হাসলো। এরপর অত্যন্ত সাবধানে অরির ফোনটা একদম আগের জায়গায় যেভাবে রাখা ছিল ঠিক সেভাবেই রেখে দিল, যেন এখানে কিছুই হয়নি। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছিল। সারিম আয়নায় নিজের চুলটা একবার ঠিক করে নিয়ে পাঞ্জাবির পকেটে হাত গুজে খাটে বসে পড়ল। ওয়াশরুমে ঠান্ডা জলে মুখটা ধুয়ে অরি নিজের ভেতরের উত্তেজনা আর রাগটা কিছুটা শান্ত করার চেষ্টা করছিল। তোয়ালে দিয়ে মুখটা মুছতে মুছতে ও ওয়াশরুমের দরজা খুলে বাইরে পা রাখলো। ওর ধারণা ছিল এতক্ষণে হয়তো সেই অহংকারী জল্লাদটা রুম থেকে বিদায় নিয়েছে, কিন্তু ঘরের ভেতরে তাকাতেই অরির পুরো শরীর আবার রাগে রিরি করে উঠল। সারিম চলে যাওয়া তো দূরের কথা, সে অত্যন্ত আরাম করে অরির বিছানায় শুয়ে আছে। এক হাত মাথার নিচে দিয়ে অন্য হাত নিজের ফোনটা স্ক্রল করছে। পরনে সাদা পাঞ্জাবির ওপর বিকেলের ম্লান আলো পড়ে ওকে দেখতে যতটা সুদর্শন লাগছিল, অরির মনে ঠিক ততটাই বিরক্তি দানা বাঁধছিল। অরি প্রথমে ভাবলো চেঁচামেচি করবে, কিন্তু পরক্ষণে ওর মনে হলো এ লোকের সাথে কথা বলা মানেই নিজের সময় আর মানসিক শান্তি নষ্ট করা। তাছাড়া সকালের পর থেকে ওর পড়াশোনার মারাত্মক ক্ষতি হয়েছে, সামনে মেডিকেল পরীক্ষা, তাই ও সারিমকে সম্পূর্ণ উপেক্ষা করার সিদ্ধান্ত নিল। বিছানার পাশে থাকা বেডসাইড টেবিল থেকে নিজের মেডিকেলের মোটা বই আর নোট খাতাগুলো হাতে তুলে নিল অরি। সারিমের দিকে একবারও আর চোখে না তাকিয়ে সে ধীর পায়ে লাইব্রেরি রুমের দিকে যেতে উদ্যত হলো। কিন্তু মৃধা আবরা সারিমকে এত সহজে এড়িয়ে যাওয়া কি তার চন্দ্রিমার পক্ষে সম্ভব? অরি দরজার দিকে 2 কদম বাড়াতেই সারিম নিজের ফোন স্ক্রল করা বন্ধ করলো। ওর চতুর চোখ দুটো অরির ওপর গিয়ে স্থির হলো। বিছানা থেকে ওঠার কোনো শব্দই হলো না, অথচ চোখের পলকে সারিম ঝড়ের গতিতে এসে অরির হাতটা চেপে ধরল। কোথায় যাওয়া হচ্ছে চন্দ্রিমা? সারিমের গলার সেই নিচু অথচ ধারালো স্বর। ছাড়ুন আমাকে, আমি পড়তে যাব। অরি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কিছু বুঝে ওঠার আগে সারিম এক ঝটকায় অরিকে টেনে এনে নরম বেডের উপর ফেলে দিল। হাতের বই খাতাগুলো ছিটকে পড়লো বিছানার একপাশে। অরি সামলে ওঠার আগেই সারিম ওর উপর ঝুঁকে এলো। 2 হাত অরির 2 পাশে রেখে ওকে সম্পূর্ণ নিজের শরীরের নিচে বন্দি করে ফেললো। দুজনের দূরত্ব এক নিমিষে শূন্যে নেমে এলো। সারিমের উষ্ণ শ্বাস অরির মুখের উপর আছড়ে পড়ছিল। অরি ভয়ে আর উত্তেজনায় কাঁপতে কাঁপতে ও চওড়া বুকে 2 হাত দিয়ে ঠেলার চেষ্টা করলো। সারিম ছাড়ুন, কি করছেন আপনি? ছাড়ুন বলছি। সারিম ওর কোনো কথাই শুনল না। ও চোখ দুটো তখন অরির কাঁপতে থাকা ঠোঁটের ওপর। সারিম অত্যন্ত ধীর গতিতে নিজের এক হাত অরির শার্টের নিচে গলিয়ে দিল। পাতলা শার্ট ভেদ করে সারিমের শক্ত উষ্ণ হাতের তালু গিয়ে অরির নরম পেটের চামড়া স্পর্শ করলো। অরির পুরো শরীরে যেন এক তীব্র বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। ও শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল। সারিম ওর মুখের আরো কাছে নিজের মুখটা এগিয়ে নিল, যেন এখনই ও অরির ঠোঁট দুটোকে নিজের দখলে নিয়ে নেবে। ঠিক তখনই দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হলো। মুহূর্তের মধ্যে দুজনেরই শরীর শক্ত হয়ে গেল। কিন্তু আসল সমস্যাটা বাঁধল ঠিক তখন। সারিম যখন রুমে ঢুকে দরজা লক করেছিল, তখনও তাড়াহুড়োয় খেয়াল করেনি যে দরজার ল্যাচটা পুরোপুরি বসেনি। এদিকে বাইরে থেকে আরিশান মৃধা অরির রেসপন্স না পেয়ে যখনই দরজার হ্যান্ডেলে চাপ দিলেন, অমনি ক্লিক করে দরজাটা সামান্য খুলে গেল। অরির বুকের ভেতরটা যেন এক লাফে গলায় চলে এলো। বাবা যদি এই অবস্থায় ওদের দেখে ফেলেন, তবে চরম জঘন্য পরিস্থিতি দেখাবে বিষয়টা। চরম আতঙ্কের মধ্যেও অরির মগজ তীব্র গতিতে কাজ করলো। সে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে বিছানার ওপর থাকা বড় মোটা ব্ল্যাঙ্কেটটা টেনে এক ঝটকায় সারিমের ওপর ছুঁড়ে দিল। সারিমা পরিস্থিতি বেগতিক দেখে গুটিসুটি মেরে কম্বলের নিচে নিজেকে সম্পূর্ণ লুকিয়ে ফেলল। অরি ততক্ষণে বিছানার উপর উঠে বসে পড়েছে। ছিটকে পড়া মোটা বইটা টেনে উল্টো পাল্টা করেই বুকের সামনে তুলে ধরল, যেন অত্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। এদিকে কম্বলের ভেতরে থেকেও সারিম যেন দমে যাওয়ার পাত্র নয়।
এই পরিস্থিতির মধ্যেও ও দুষ্টুমি কমল না। কম্বলের নিচে অরির কোমর জড়িয়ে ধরে ওর বুকের ওপর মুখ রেখে শুয়ে পড়ল। সারিমের উষ্ণ নিঃশ্বাস অরির বুকের কাপড়ে এসে লাগছিল, যা অরিকে ভেতরে ভেতরে চরম অস্বস্তিতে ফেলে দিচ্ছিল, কিন্তু বাইরে ওকে একদম স্বাভাবিক থাকার ভান করতে হচ্ছিল। আরিশান মৃধা ঘরের ভেতরে পা রাখলেন। দরজার কাছে দাঁড়িয়ে উনি কিছুটা অবাক চোখে তাকালেন। অরি বিছানায় কম্বল গায়ে জড়িয়ে বুকের কাছে বই ধরে একমনে বিড়বিড় করে পড়ছে। ওনার গম্ভীর ও কঠিন মুখে কিছুটা বিস্ময়ের ছায়া নামল। তিনি কখনো অরিকে এভাবে বিছানায় শুয়ে বসে পড়তে দেখেননি। উনি ধীর পায়ে ঘরের মাঝখানে এসে দাঁড়ালেন। বাবার মনোভাব বুঝতে পেরে অরি বই থেকে মুখ তুলে একটু শুকনো হাসার চেষ্টা করলো। নিজের গলার কাঁপুনি আড়াল করে বলল, বাবা, তুমি এখন আমার রুমে কিছু বলবে? আরিশান মৃধা ওর বসার ভঙ্গি আর গায়ে জড়ানো কম্বলটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালেন। ওনার কণ্ঠস্বরে বিস্ময়। আদ্রিজা, তোমার কি শরীর খারাপ? এই গরমে তুমি গায়ে এত মোটা কম্বল জড়িয়ে রেখেছো কেন? অরি মনে মনে ঠক গিল, আমতা আমতা করে বলল, মানে বাবা, আসলে কোচিং থেকে ফেরার পর থেকে শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। কেমন জানি একটু শীত শীত ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই কম্বলটা গায়ে দিয়েছি। একটু লাগলো আর কি, ভালো লাগবে তাই। আরিশান মৃধা মেয়ের এই যুক্তিতে খুব একটা সন্দেহ করলেন না। ওনার মুখের কঠোর ভাবটা কিছুটা শিথিল হলো। অরির সঙ্গে সেই রুক্ষ ব্যবহারের পর উনি নিজেই কিছুটা অপরাধ বোধে ভুগছিলেন। তিনি বিছানার একপাশে এসে বসলেন। ওনার এই স্বাভাবিক আচরণ দেখে অরি মনে মনে কিছুটা স্বস্তি পেল। পড়াশোনার চাপ বেশি হয়ে যাচ্ছে না তো? আরিশান মৃধা অত্যন্ত নরম গলায় জিজ্ঞেস করলেন। কোচিংয়ের মক টেস্টগুলোর রেজাল্ট কেমন আসছে? বাবাকে এতটা স্বাভাবিকভাবে কথা বলতে দেখে অরির মনটা খুশিতে ভরে উঠল। প্রায় 2 দিন পর বাবা ওর সাথে সেই আগের মতো স্নেহশীল গলায় কথা বলছেন। অরি উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ বাবা, রেজাল্ট ভালোই এসেছে। গত টেস্টে আমি টপ 5-এ ছিলাম। তুমি চিন্তা করো না, আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করছি। আরিশান মৃধা একটু হাসলেন। আমি জানি আমার মা খুব ভালো করবে। উনি কথা শেষ করে যখন উঠে দাঁড়াতে যাবেন, ঠিক তখনই ওনার তীক্ষ্ণ নজর গেল কম্বলের অন্য দিকটায়। কম্বলের নিচটা কেমন যেন উঁচু মতো হয়ে আছে, আর সেখানে সামান্য নড়াচড়াও টের পাওয়া যাচ্ছে। আরিশান মৃধা চোখ সরু করে সেদিকে তাকিয়ে বললেন, ওদিকে কম্বলটা এমন উঁচু হয়ে আছে কেন? নিচে কে? অরির কলিজা এবার সত্যি সত্যি শুকিয়ে গেল। কম্বলের নিচে তখন সারিম ইচ্ছে করেই অরির পেটে হালকা করে চিমটি কাটছিল, যাতে অরি ধরা পড়ে যায়। অরি দাঁতে দাঁত চেপে নিজের চিৎকার আটকে রাখলো। মুখে এক অবাস্তব হাসি ফুটিয়ে বলল, ও ওটা ওটা কিছু না বাবা, ওটা আসলে আমার কোলবালিশ। ওটা ছাড়া তো আমার রাতে ঘুমই আসে না। তুমি তো জানোই ওটাকে কম্বলের নিচে গুজে রেখেছি আমি। আরিশান মৃধা আর কোনো প্রশ্ন করলেন না। উনি দরজার দিকে 2 কদম এগিয়ে গিয়ে হঠাৎ থেমে গেলেন। তারপর পিছু ঘুরে অরির দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর ও সতর্ক কণ্ঠস্বরে বললেন, একটা কথা মনে রেখো আদ্রিজা, শারিমের থেকে একটু দূরে থেকো। আমি ওকে আমার ছেলে বলে বলছি না, আমি ওকে খুব ভালো করে চিনি। ইদানিং আমি লক্ষ্য করছি সে তোমাকে খুব ডিস্টার্ব করছে, তোমার পড়াশোনার ক্ষতি করার চেষ্টা করছে। শারিম তোমার মতো একটা মেয়ের জন্য কোনো দিক থেকেই যোগ্য ছেলে নয়। ও একটা দায়িত্বহীন ছেলে। তুমি সব ফালতু চিন্তা মাথা থেকে বের করে দাও। বাবা তোমার জন্য সমাজ ও বংশ মর্যাদা দেখে এর চেয়ে আরো অনেক ভালো ছেলে ও যোগ্য ছেলে এনে দিবে। তুমি এখন শুধু নিজের পড়াশোনায় ফোকাস করো। বাবার এই কথাগুলো শোনা মাত্রই কম্বলের নিচে সারিমের চতুর্মুখটা রাগে কালো হয়ে গেল। সে মনে মনে বাপকে একগাদা গালি দিতে লাগলো। শালা বুড়ো ভাম, নিজে তো বউকে ভালোবাসে না, এখন আবার আমার বউয়ের পিছনে লাগছে। আমার বউয়ের জন্য অন্য ছেলে খুঁজাচ্ছে। আগে তোমার মিনিস্টার গিরি আমি ছোটাই নেই। আরিশান মৃধা যাওয়ার আগে একটু থামলেন। ওনার চোখে অনুশোচনা ভেসে উঠল। উনি নরম গলায় বললেন, গতকাল রাতে তোমার সাথে যেভাবে রুক্ষ গলায় কথা বলেছি সেটার জন্য আমি দুঃখিত আদ্রিজা। আমি তোমাকে কোনো দোষারোপ করছি না, পরিস্থিতিটাই এমন ছিল। নিজের খেয়াল রেখো। কথাটা বলে আরিশান মৃধা ঘর থেকে বের হয়ে দরজাটা টেনে দিলেন। বাবা চলে যেতে অরি একটা দীর্ঘ গভীর শ্বাস ছেড়ে বাঁচল, যেন ও ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসছে। ও নিজের কপাল থেকে জমে থাকা ঘামটা মুছতে যাবে, ঠিক তখনই ওর মনে হলো ও শার্টের ভেতরে বুকের দিকটায় কেমন যেন একটা ভেজা ভেজা আর তীব্র গরম অনুভূতি হচ্ছে। ও চমকে উঠে নিচের দিকে তাকালো, আর সাথে সাথে এক ঝটকায় গায়ের কম্বলটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বিছানা থেকে এক লাফে মেঝেতে নেমে গেল সে। বিছানার ওপর তখন সারিম অত্যন্ত আয়েশ করে শুয়ে আছে।
ও ঠোঁটের কোণে এক চিলতে চতুর বাঁকা হাসি। অরির বুকে সে নির্দিষ্ট জায়গাটা সারিমের মুখে লালা আর উষ্ণ শ্বাসে ভিজে আছে। কম্বলের নিচে শুয়ে শুয়ে এই শয়তান লোকটা যে ঠিক কি কি করেছে তা ভেবে অরির মাথা ঘুরে যাওয়ার অবস্থা হলো। অরি নিজের দুই হাত বুকের ওপর আড়াআড়ি করে ধরে চোখ বড় বড় করে রাগে আর লজ্জায় কাঁপতে কাঁপতে বলল, আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, আপনি একটা চরম বাজে একটা লোক। তবে সারিম মোটেও লজ্জিত হলো না। উল্টো বিছানায় কনুইয়ের ওপর ভর দিয়ে আধা শোয়া অবস্থা থেকে অরির দিকে তাকালো। ওর চোখ দুটো তখনও অরির বুকের ওপর নিবদ্ধ। সারিম নিজের এক চোখ টিপে বলল, বউ, গালি পরে দিও। আগে নিচের দিকে তাকাও। তোমার শার্টের উপরে দুটো বোতাম খোলাই রয়ে গেছে। এখনো সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। চোখের সামনে এমন সুস্বাদু খাবার সাজিয়ে রেখে শিকারীকে লোভ দেখানোর কোনো মানে হয় না। চন্দ্রিমা, আমার তো খেতে পেতেই পারে, তাই না? অরির কথায় পিঠে সারিমের সেই চিরচেনা নির্লজ্জ হাসি মুখ দেখে অরির ইচ্ছে করছিল দেওয়ালে মাথা কুটে মরতে। এ লোকের ডিকশনারিতে লজ্জা নামক কোনো শব্দ যে নেই তা ইতিমধ্যেই প্রমাণিত। অরি দ্রুত নিজের শার্টের খোলা বোতাম দুটো কোনো মতে আটকে নিজেকে আড়াল করলো। ওর ভরসা মুখাবয়ব ততক্ষণে রাগ ক্ষোভে থমথম করছে। সে বিছানা থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রইল। সারিম অবশ্য বিছানায় বেশ রাজকীয় ভঙ্গিতে হেলান দিয়ে এক হাত দিয়ে নিজের চুলগুলো ঠিক করতে করতে অরির এই অসহায় অবস্থা বেশ তাকিয়ে তাকিয়ে উপভোগ করছিল। অরি নিজের গলার সমস্ত জোর এক করে অত্যন্ত শক্ত গলায় বলল, আর কতবার বলতে হবে সেই একই কথা? আপনাকে স্বামী হিসেবে মানি না আমি, আর কোনোদিনও মানবও না। সারিমের মুখের চতুর হাসিটা এক নিমিষে মিলিয়ে গেল। সে সোজা হয়ে বসল। ওর চোখে এবার খেলে গেল এক অদ্ভুত কুটবুদ্ধির ছটা। চিরচেনা সেই গম্ভীর রূপটা যেন এক সেকেন্ডে ফিরে এলো ওর মুখাবয়বে। সারিম একটা দীর্ঘশ্বাস ফেলে খাটের ওপর রাখা অরির পরীক্ষার টেস্টের কাগজগুলোর দিকে তাকালো। এরপর অত্যন্ত ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, রইল কথা। যদি এটাই তোর সিদ্ধান্ত হয় তাহলে মনে রাখিস চন্দ্রিমা, তোর এই টুকলি করে দেওয়া পরীক্ষাটাকেও আমি মানি না। তাহলে হিসেব একদম বরাবর। তোর এইচএসসি পরীক্ষা বাতিল করা হলো। পরীক্ষা বাতিল শব্দটা শোনা মাত্রই অরির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মেডিকেল কলেজে পড়া যে স্বপ্ন সে ছোটবেলা থেকে বনে এসেছে, যে পরীক্ষার জন্য সে রাত দিন এক করে পড়াশোনা করেছে, তা এক নিমিষে শেষ হয়ে যাবে। অরি রাগে আর আতঙ্কে কাঁপতে কাঁপতে দু কদম এগিয়ে এসে বলল, আপনি 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 এত বড় অন্যায় করতে পারেন না। আপনি ক্ষমতার অপব্যবহার করছেন। সারিম একটা বাঁকা হাসি হেসে বলল, ক্ষমতা তো অপব্যবহার করার জন্যই রে বউ। আর তাছাড়া টুকলি করা ছাত্রের পরীক্ষা বাতিল করা তো শিক্ষামন্ত্রীর পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? তাহলে ওই দিন হলে গিয়ে কেন তখন বাতিল করে দিলেন না? হ্যাঁ, তখন তো ঠিকই আমার আমার কাছে টুকলি পাওয়া সত্ত্বেও অন্য একটা মেয়েকে এক্সপেল করেছেন। আপনি কেন করেছেন সেটা? সারিম এবার হা হা করে হেসে উঠল। খাটের উপর থেকে নেমে এসে ধীর পায়ে অরির একদম কাছে এসে দাঁড়ালো। ও সেই তীব্র পুরুষালী পারফিউমের সুবাস আবার অরিকে গ্রাস করে নিল। সারিম অরির থুতনিটা আলতো করে নিজের আঙ্গুল দিয়ে উপরে তুলে ধরে ফিসফিস করে বলল, তখন তো আমি প্রেমে অন্ধ ছিলাম। বউকে বাঁচাতে নিজের সত্যতে বিসর্জন দিয়েছিলাম। কিন্তু আজ যখন বউ আমাকে স্বামী বলেই মানছে না, তখন আর ওই অন্ধ প্রেমের কি মূল্য বলো? এখন তো আমি একজন কঠোর শিক্ষামন্ত্রী। সারিমের এই অকাট্য যুক্তির সামনে অরি একদম দমে গেল। ও চোখের সামনে নিজের পুরো ভবিষ্যৎ অন্ধকার দেখতে পেল সে। যদি সারিম সত্যি সত্যি ওর পরীক্ষা বাতিল করে দেয়, তবে বাবার সামনে মুখ দেখাবে কি করে? ওর ডাক্তার হওয়ার স্বপ্ন তো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। অরি সারিমের এই রূপ ভালো করেই জানেন। সারিম যা বলে তা করতে পারে। ভয়ে আর আশঙ্কায় অরির চোখের কোণে জল জমে উঠল। নিজের সমস্ত জেদ একপাশে সরিয়ে রেখে সে হঠাৎ করেই নরম হয়ে গেল। এই জল্লাদটার সাথে এখন ভালো ব্যবহার করা ছাড়া ওর আর কোনো গতি নেই। অরি জোর করে নিজের মুখে একটা মিষ্টি কাপা কাপা হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। অত্যন্ত বিনীত আর মোলায়েম গলায় সারিমের পাঞ্জাবির হাতাটা আলতো করে ধরে বলল, না মানে আপনি তো এতটাও খারাপ নন।
আমি তো রাগ করে ওসব বলেছি, আপনি তো অনেক ভালো। প্লিজ পরীক্ষাটা বাতিল করবেন না, আমি সত্যি বলছি। আমি আর কখনো অমন কথা বলবো না। সারিম অরির এই আকস্মিক রূপান্তর দেখে মনে মনে চরম হাসলো। ও বুঝতে পারলো ওষুধ ঠিক জায়গায় কাজ করেছে, বউ লাইনে আসছে। সে নিজের গম্ভীর ভাবটা বজায় রাখার ভান করে বলল, ও তাই নাকি? এত তাড়াতাড়ি সুর বদলে গেল? কিন্তু মুখে মিষ্টি কথা বললে তো হবে না, তার জন্য তো একটু প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে হবে। অরি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। কি কি প্রমাণ? সারিম বিছানার দিকে ইশারা করলো। ও ঠোঁটের কোণে সেই চতুর দুষ্ট হাসিটা আবার ফিরে এলো। সে ভারী গলায় বলল, এখানে এসে বসো, একদম আমার পাশে। অরি এক বুক দ্বিধা আর সংকোচ নিয়ে নিজের ভাগ্যকে দোষ দিতে দিতে বাধ্য হয়ে বিছানায় গিয়ে বসল। অরি বিছানায় বসা মাত্রই সারিম আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। সে অরিকে এক ঝটকায় আবারও নিজের দিকে টেনে নিল। অরি কিছু বুঝে ওঠার আগেই সারিম আগের মতো অরির নরম বুকে নিজের মুখটা ডুবিয়ে দিল। সারিম, ছাড়ুন। অরি নিচু স্বরে একটু ছটফট করার চেষ্টা করলো, কিন্তু পরীক্ষা বাতিলের ভয়ে বেচারি আর জোরে ধাক্কা দিতে পারলো না। অরির অবস্থা এখন এমন যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এদিকে তার শ্বাস আটকে আসছিল সারিমের এই তীব্র গভীর ভালোবাসার অত্যাচারে। অন্যদিকে মনের ভেতর থাকা লজ্জা আর অপরাধবোধ। এই লাগামহীন লোকের বেপরোয়ার কাছে সে আজ সম্পূর্ণ জিম্মি। রাতের খাবার টেবিল, মৃদু আলোয় ঝকঝক করছে মৃধা নিবাসের ডাইনিং স্পেস। টেবিলের এক প্রান্তে আরিশান মৃধা আর অন্য প্রান্তে জেবা। মাঝে দীর্ঘ নীরবতা, কিন্তু সেই নীরবতায় আগের মতো ভারী কোনো অস্বস্তি নেই। বিকেলে বাগানে আরিশান মৃধার সঙ্গে হওয়া সেই কথোপকথন জেবার মনের ভেতর একটা অদ্ভুত শান্ত ভাব এনে দিয়েছে। ও বুঝেছে আরিশান মৃধা যা বলেছেন তা তার জীবনের দীর্ঘ অভিজ্ঞতার নির্যাস। জেবা আর আগের মতো জেদ করে নিজেকে শেষ করছে না, বরং আরিশান মৃধার ব্যক্তিত্বের প্রতি একটা গভীর শ্রদ্ধা নিয়ে সে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ধৈর্যকে সবচেয়ে বড় হাতিয়ার বানিয়ে নিছে। শাহিন মিয়া ধীর পায়ে টেবিলে খাবার পরিবেশন করছিলেন। রূপলি ডিশে ধোয়া ওঠা খাবার। আরিশান মৃধা এক টুকরো গ্রিলড চিকেন কাঁটা চামচ দিয়ে কাটতে গিয়ে তার নজর গেল টেবিলের খালি চেয়ারগুলোর দিকে। অরিয়া সারিমের দেখা নেই। তিনি ভ্রুকুচকে শাহিন মিয়ার দিকে তাকালেন। শাহিন, অরি আর সাইম কোথায়? ওরা কি ডিনারে আসছে না? শাহিন মিয়া মাথা চুলকে কিছুটা ইতস্তত করে বললেন, জি 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 স্যার, আসলে আমি ওনাদের ডাকতে ভুলে গেছিলাম। আমি এখনই উপরে যাচ্ছি স্যার। শাহিন মিয়া চেয়ার ছেড়ে ওঠার জন্য উদ্যত হতেই ড্রয়িং রুমে সিঁড়ি দিয়ে অরি আর সারিমের নামার শব্দ পাওয়া গেল। দুজনে নিচে নামছে। অরি দ্রুত পায়ে হেঁটে আসছে আর সারিম তার পেছনে হাত পকেটে গুজে ধীর লয়ে ঠোঁটে এক বাঁকা হাসি ঝুলিয়ে নেমে আসছে। আরিশান মৃধা দুজনকে একসঙ্গে নামতে দেখে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ জোড়া শুরু হয়ে গেল। অরি ডাইনিং রুমে ঢুকেই জেবার পাশে চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ল। সারিম বিন্দু মাত্র দ্বিধা না করে অরির ঠিক পাশে গিয়ে বসল। টেবিলে আবারও এক রাশ অস্বস্তিকর নীরবতা। শাহিন মিয়া দ্রুত সবার প্লেটে খাবার বেড়ে দিয়ে সেখান থেকে সরে পড়লেন। অরি আর জেবা দুজনেই খুব তাড়াহুড়ো করে খাবার খাচ্ছিল। কালকে তাদের গুরুত্বপূর্ণ টেস্ট পেপার, পড়ার পাহাড় জমে আছে। অরি কোনো রকমে কয়েকটা লোকমা মুখে দিয়ে পানি খেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বাবা আমি যাচ্ছি, কাল খুব গুরুত্বপূর্ণ টেস্ট আছে, আমার অনেক পড়া বাকি। অরি সারিমের দিকে না তাকিয়ে দ্রুত কথাগুলো বলল। জেবাও উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে আরিশান মৃধাকে অভিবাদন জানালো। আমিও আসছি, আমারও অনেক পড়া বাকি আছে। অরি আর জেবা দ্রুত ডাইনিং রুম থেকে বেরিয়ে উপরের দিকে চলে গেল। টেবিল এখন ফাঁকা, শুধু আরিশান মৃধা আর সারিম। সারিম একটা চপ মুখে দিয়ে তৃপ্তির সাথে চিবোতে শুরু করলো। তারপর চামচটা টেবিলে রেখে আরিশান মৃধার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। বড়ই ব্যস্ত মানুষ আমার বউ, আর তোমার বউ, তাই না ড্যাডি? আরিশান মৃধা নিজের প্লেটে মনোনিবেশ করার চেষ্টা করলেন। ওরা পড়াশোনা করছে, এটা ভালো লক্ষণ। তোমার মতো আড্ডা দিয়ে ঘুরে বেড়ায় না তো অন্তত। সারিম অট্ট হাসি হেসে উঠল। তবে একটা কথা না বলে পারছি না, বিকেলে অরিকে আমার থেকে দূরে থাকার যে উপদেশ দিয়েছিল সেটা আমার কানে এসে পৌঁছেছে।
আরিশান মৃধার হাতটা একটু কেঁপে উঠল। তিনি স্থির চোখে সারিমের দিকে তাকালেন। আমি যা বলেছি ঠিকই বলেছি। তোমার মতো লম্পট ছেলের সাথে ওর থাকা বিপজ্জনক। সারিমে বা চেয়ারে শরীরটা এলিয়ে দিল। পরনের পাঞ্জাবিটা একটু টেনে ঠিক করে নিয়ে সে আরিশান মৃধার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, পিতা, তুমি কি সত্যিই ভাবছো আমার বউ তোমার কথা শুনবে? বউটা আবার আমার বুকের গ্রান নিয়ে বড় হচ্ছে। এখন বুঝলে? বউকে এবার একদম বশে রেখেছি। তুমি যত দেওয়াল তোলো না কেন, আমার আর অরের মাঝখানে আমি তত বেশি ওটার ফাটল দিয়ে অরিকে নিজের করে নেব। আরিশান মৃধা দাঁতে দাঁত চেপে বললেন, তোমার মতো বেয়াদবের কাছ থেকে এগুলো ছাড়া অন্য কিছু আশা করাও বোকামি। তুমি এগুলো বলে আমাকে জ্বালাতে আসছো? সারিম এবার হু হু করে হেসে উঠল। সে আরিশান মৃধার দিকে ঝুঁকে এলো। কেন তুমি জ্বলছো বলছি? আরে দুঃখ পেলাম। বাবারা ছেলেদের প্রেম দেখে জলে, তাও এই প্রথম শুনলাম। বড্ড ছ্যাঁকা দিলে তুমি আমায় ড্যাডি। তুমি কি নিজেকে মানুষ মনে করো? তোমার কোনো বিবেক নেই? সারিম উঠে দাঁড়ালো। সে টেবিলটা পেরিয়ে আরিশান মৃধার খুব কাছে গিয়ে দাঁড়ালো। বিবেক? বিবেক কি তোমার আছে? নিজের এত সুন্দর একটা বউ থাকতে রাতে একা রুমে ঘুমাও? আচ্ছা, সারিম আবার ব্যঙ্গাত্মক গলায় যোগ করলো, ধরো যদি তোমার কোনো হার্বাল জনিত সমস্যা থেকে থাকে, তাহলে নির্দ্বিধায় আমাকে সংকোচ না রেখে বলতে পারো। এমনিতেই তুমি আর আমি আমরাই তো। আরিশান মৃধা নিজের মাথাটা চেপে ধরলেন। তার মনে হচ্ছে এই মুহূর্তে সারিমকে কিছু বলার চেয়ে নিজের মাথাটা দেওয়ালে ঠুকে দেওয়া অনেক বেশি শাস্তিদায়ক। সারিম চলে যাওয়ার আগে আবার ফিরে তাকালো। গুড নাইট ড্যাডি, কাল সকালে আবার দেখা হবে। আশা করি ততক্ষণে তুমি একটু মানুষ হওয়ার ট্রেনিং নেবে। সারিম শেষ দিতে দিতে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল। আরিশান মৃধা একা বসে আছেন টেবিলে। ওনার মাথাটা কেমন ভো ভো করছে সারিমের মুখের বাক্যগুলো শ্রবণ করার পর থেকে। মন চাচ্ছে নিজের কপাল নিজে ধরে টেবিলে আছাড় মেরে ফাটিয়ে দিতে। কত বড় পাপ করলে ওনার সন্তান হিসেবে সারিমের মতো একটা অসভ্য ছেলে জন্মেছে। উনি ওনার জীবনের অর্ধেকটা সময় পার করে এসছেন, কিন্তু আজ এত বছর পর তাকেই তার ছেলে পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলছে। এর চেয়ে লজ্জাজনক আর কিছুই হতে পারে না একজন পিতার কাছে। রাত তখন প্রায় 3টে। চারপাশ নিঝুম। হসপিটালের করিডোরে টিমটিমে আলো। চারদিকের এই গভীর নীরবতার মাঝে দ্রুত পায়ে হেঁটে চলেছে অনুপমা। চেনা পথ ধরে এগিয়ে গিয়ে সে দাঁড়ালো একদম শেষ প্রান্তের একটা গোপন দরজার সামনে। চারপাশে একবার চোখ বলিয়ে পকেট থেকে চাবি বের করে আলতো চাপে দরজাটা খুলে ভেতরে ঢুকতেই সামনে এসে দাঁড়ালেন একজন মাঝবয়সী ডাক্তার। অনুপমাকে দেখেই ডাক্তারের ক্লান্ত চোখে কিছুটা স্বস্তির আভাস পাওয়া গেল। তিনি গলা নামিয়ে বললেন, ভালোই হলো আপনি এলেন। একটা মিরাকেল ঘটেছে দীর্ঘ 14 বছর পর। কাল রাতে পেশেন্ট সামান্য রেসপন্স করেছে। কথাটা শুনতে অনুপমার বুকটা কেঁপে উঠল। এতগুলো বছরের অপেক্ষা। তার চোখে মুখে এক লহমায় খেলে গেল তীব্র খুশির আভাস। তবেই ভেতরের উত্তেজনা চেপে রেখে সে শুধু বলল, রেসপন্স করেছে? সত্যি? হ্যাঁ, ডাক্তার মাথা নাড়লেন। মেডিকেল সায়েন্সে এমনটা খুব কমই দেখা যায়, তবে লক্ষণ ভালো। পেশেন্ট হয়তো খুব শীঘ্রই জ্ঞান ফিরে পেতে পারে। অনুপমা আর দেরি না করে সরাসরি জিজ্ঞেস করলো, আর কত সময় লাগবে? ঠিক কতদিনের মধ্যে উনি পুরোপুরি সচেতন হবে? ডাক্তার কিছুটা ভেবে নিয়ে বললেন, নির্দিষ্ট করে বলা কঠিন, তবে ওনার শরীরের বর্তমান উন্নতি দেখে মনে হচ্ছে বড় জোর আর 1-1.5 মাস, হয়তো তার চেয়েও কম সময়ে চোখ মেলবে উনি। অনুপমা চোয়াল শক্ত হয়ে উঠল। সে ডাক্তারের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, চিকিৎসায় যেন কোনো খামতি না থাকে। যা যা দরকার সব করুন। যত দ্রুত সম্ভব ওনাকে সুস্থ করে তুলুন। আপনি নিশ্চিত থাকুন। বলে ডাক্তার ফাহমিদ ফাইলটা বগলে চেপে কেবিন থেকে বেরিয়ে গেলেন। ডাক্তার চলে যেতেই ঘরটায় আবার নীরবতা নেমে এলো। অনুপমা ধীরে ধীরে বেডের পাশে শুয়ে থাকা মাঝবয়সী মহিলাটির দিকে এগিয়ে গেল। 14টা বছর ধরে এই একটা শরীর শুধু যন্ত্রের সাহায্যে বেঁচে আছে। অনুপমা পাশ থেকে একটা কাঠের টুল টেনে নিয়ে বেডের একদম ঘেঁষে বসল। অবশ নিথর হাতটা নিজের 2 হাতের মুঠোয় তুলে নিল। অনুপমার আঙ্গুলগুলো কাঁপছিল, কিন্তু চোখে তখন এক অদ্ভুত জ্বলন্ত প্রতিজ্ঞা।
মহিলাটির মুখের দিকে তাকিয়ে নিচু কিন্তু ইস্পাত কঠিন গলায় অনুপমা বলল, ফাইনালি সবকিছু আবার প্রথম থেকে শুরু হবে। এবারের খেলাতে আমরাই জিতবো। ভোরের স্নিগ্ধতা তখনও মৃধা নিবাসের চারপাশে চাদরের মতো জড়িয়েছিল। অরি আর জেবা খুব ভোরেই ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিয়েছে। আজ কোচিংয়ে বিশেষ ক্লাস, কোনোভাবেই মিস করা যাবে না। অরি হালকা গোলাপি রঙের একটি শার্ট পরেছে, সঙ্গে জিন্স, আর জেবা পরেছে আকাশি রঙের কামিজ। দুজনের সাজেই এক ধরনের সরলতা আর স্নিগ্ধতার ছাপ। নিচে নেমে অরি সোজা ড্রাইভিং সিটে গিয়ে বসলো। রহিম মিয়া আজ ছুটিতে থাকায় অরি নিজেই গাড়ি নিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নিল। জেবা পাশের সিটে বসে ম্যাপ দেখছিল। গাড়িটা ড্রাইভ ওয়ে দিয়ে বেরিয়ে মেন রোডে উঠল। অরি বেশ সাবধানে গাড়ি চালাচ্ছিল। জেবা পাশে বসে নোটগুলো ঝালাই করে নিচ্ছিল। দুজনে মিলে পড়াশোনার বিষয়ে নানা খুঁটিনাটি টুকটাক আলোচনা করছিল। আবার কিছুক্ষণ পর পর কিছু একটা বলে হাসছিল। পরিবেশটা খুব প্রাণবন্ত হয়ে উঠেছিল। গাড়িটা তখন শহরের এক ব্যস্ত মোড় পার হচ্ছিল। আর একটু দ্রুত গতিতে গাড়ি চালানোর চেষ্টা করলো। হঠাৎ সামনে একটা রিকশা চলে আসায় অরি ঝটকা দিয়ে ব্রেক চাপলো। কিন্তু বিপত্তি বাঁধল তখনই, যখন ব্রেক প্যাডেলটি একদম মেঝেতে ডেবে গেল। কোনো চাপ অনুভব হলো না। অরে ব্রেক কর, সামনে দেখ। যেবার আর্তনাদ বাতাসে মিলিয়ে যাওয়ার আগে অরি স্টিয়ারিং ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে নিয়ন্ত্রণ হারিয়েছে গাড়িটি। প্রচণ্ড শব্দে গাড়িটি পাশের একটি সীমানা প্রাচীরে ধাক্কা খেল। ধাক্কার তীব্রতায় অরি আর জেবা সিট বেল্ট পরা থাকায় বড় কোনো আঘাত পেল না ঠিকই, কিন্তু গাড়ির সামনের অংশটা দুমড়ে মুচড়ে গেল। আর সেই ধাক্কায় গাড়িটি পিছলে গিয়ে ট্রাফিক সিগন্যাল ভেঙে সরাসরি রাস্তার উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে সজোরে ধাক্কা মারল। মুহূর্তের মধ্যে পুরো রাস্তাটা স্তব্ধ হয়ে গেল। চারপাশ থেকে মানুষের ভিড় জমতে শুরু করেছে। ট্রাফিক পুলিশ ছুটে এলো ঘটনাস্থলে। অরিয়ার জেবা সিটে পাথরের মতো বসে রইল। পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে আনলো। ট্রাফিক সার্জেন্ট রাগী চোখে অরির দিকে তাকিয়ে গলার স্বর চড়িয়ে বললেন, এত বড় দুঃসাহস! আইন ভঙ্গ করে গাড়ি চালাচ্ছেন, ট্রাফিক সিগন্যাল দেখলেন না, পুরো গাড়িটা ভেঙে ফেলেছেন। অরি কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমি আমি আসলে ব্রেক কাজ করছিল না। ইন্সপেক্টর রহমান পাশে দাঁড়িয়েছিলেন। তিনি অরির কথা থামিয়ে দিয়ে গর্জে উঠলেন, চুপ! কোনো অজুহাত শুনবো না। লাইসেন্স কোথায় আপনাদের? বের করুন। অরি আর জেবা একে অপরের দিকে তাকিয়ে রইল। লাইসেন্স? তাদের কাছে লাইসেন্স তো দূরের কথা, বয়সে তো মাত্র 18। অরি মিনমিনিয়ে ইন্সপেক্টর রহমানের উদ্দেশ্যে বলল, আসলে ড্রাইভিং লাইসেন্স নেই আমাদের কাছে। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ঘোর অপরাধ, আপনি জানেন না? পাশ থেকে জেবা ইন্সপেক্টরের উদ্দেশ্যে বলল, স্যার, এবারের মতো ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আর কখনো লাইসেন্সবিহীন গাড়ি চালাবো না, প্লিজ স্যার। আমাদের যেতে দিন, আমাদের কোচিং যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ইন্সপেক্টর রহমান তাদের কোনো কথা না শুনেই সোজা নিকটস্থ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। এর থানায় নিয়ে চলো কনস্টেবল। পাশ থেকে কনস্টেবল হামিদ মাথা নাড়িয়ে বলে উঠল, ইয়েস স্যার। থানার পরিবেশটা এমনিতেই ভারী। ইন্সপেক্টর রহমান টেবিলে চাপড়ে হুঙ্কার ছাড়লেন, কি ভেবেছেন আপনারা নিজেদের? আমাদের মূল্যক নাকি? একে তো ড্রাইভিং লাইসেন্স নেই, তার উপর ট্রাফিক সিগন্যাল অমান্য করে হুট করে গিয়ে অন্য একটা গাড়িকে ধাক্কা মারলেন। ঘোর অপরাধ। আইনের হাত কত লম্বা ধারণা আছে আপনাদের? জেবা ওড়নার খুঁট আঙ্গুলে জড়াতে জড়াতে মিনমিন করে বলল, আসলে স্যার, ব্রেকটা কাজ করছিল না। চুপ! ইন্সপেক্টর আবার ধমকে উঠলেন, থানায় এসে অজুহাত দেবেন না। এখন সোজা হিসাব, আপনাদের মা বাবার নাম্বার দিন। অভিভাবক ছাড়া আপনাদের ছাড়া যাবে না। আর এবার জড়সড় হয়ে মাথা তুলল। গলাটা প্রায় বুঝে এসেছে তার। সে আমতা আমতা করে বলল, স্যার, আমার বাবা মা নেই। রহমান সাহেব ভ্রু কুঁচকে জেবার দিকে তাকালেন। আপনার? জেবাও নিচু স্বরে বলল, আমারও বাবা মা নেই স্যার। এবার ইন্সপেক্টরের বিরক্তি চরমে পৌঁছালো। তিনি চেয়ারে হেলান দিয়ে হাতের কলমটা টেবিলে ছুঁড়ে মারলেন। ভারী অন্যায় তো,
দুজনের কেউ আকাশ থেকে পড়েননি। মা বাবা নেই তো কি হয়েছে? কার কাছে থাকেন আপনারাও? তাদের নাম্বার দিন। একজন লোকাল অভিভাবক তো লাগবে আপনাদের ছাড়িয়ে নেওয়ার জন্য। অরি আর জেবা এবার একে অপরের দিকে তাকালো, তারপর একসাথে প্রায় ফিসফিস করে বলল। শুনে ইন্সপেক্টর রহমান কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে রইলেন। এদের দেখে বড় জোর কলেজ পড়া মনে হচ্ছে, অথচ এখনই বিয়ে হয়ে গেছে। তিনি একটু সামলে নিয়ে ডায়েরিটা টেনে নিলেন। আচ্ছা, তাহলে স্বামীদের নাম্বারটাই দিন। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আর অ্যাক্সিডেন্ট করার অপরাধে ওনাদের ডাকতে হবে। দেখি আপনাদের কোন মহান স্বামীরা আপনাদের হাতে এভাবে গাড়ি ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘরে বসে আছেন। ইন্সপেক্টর রহমান অরির দিকে তাকিয়ে টেবিলের ওপর আঙ্গুল দিয়ে ঠকঠক করতে লাগলেন। অরি আর জেবা দুজনেই যেন জমে গেছে। অরি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার দয়া করে ওদের ডাকবেন না, আমরা নিজেরাই কোনোভাবে বিষয়টা সামনে নেওয়ার চেষ্টা করছি। জেবাও যোগ করলো। হ্যাঁ স্যার, ওনাদের জানালে খুব ঝামেলা হবে, প্লিজ। ইন্সপেক্টর রহমান বিরক্তির সাথে হাসলেন। ঝামেলা তো আপনারা আগেই বাঁধিয়ে রেখেছেন। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আর দুর্ঘটনা ঘটানোর মতো গুরুতর অপরাধ অভিভাবক ছাড়া ছাড় পাওয়ার সুযোগ নেই। হয় আপনারা নাম্বার দিচ্ছেন, না হয় আমরাই আপনাদের ফোন চেক করে নাম্বার বের করব। কোনটা চান? অরি নিরুপায় হয়ে তার পকেট থেকে ফোনটা বের করলো। ইন্সপেক্টর ডায়েরি ও কলম নিয়ে প্রস্তুত। বাধ্য হয়ে অরি সারিমের নাম্বারটি বলল। জেবাও কোনো উপায় না দেখে আরিশান মৃধার নম্বর দিতে বাধ্য হলো। ফোন নম্বরগুলো পাওয়ার পর ইন্সপেক্টর রহমান কনস্টেবলের দিকে তাকিয়ে ইশারা করলেন। তিনি তার ফোন থেকে ডায়াল করলেন। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে আরিশান মৃধা হ্যালো বললেন। ইন্সপেক্টর রহমান যেন প্রস্তুতি ছিলেন। তিনি বিন্দুমাত্র দেরি না করে গর্জে উঠে গলায় বললেন, হ্যালো, আপনি কি জেবা নামক মেয়েটির হাজবেন্ড বলছেন? আরিশান মৃধা জেবা নাম শুনে বেশ অবাক হলেন। এই সাত সকালে ওনাকে কেউ ফোন করবে তা যেন ওনার ভাবনারও বাইরে ছিল। কিন্তু অপর পাশের ব্যক্তিটার কণ্ঠটা শুনে আরিশান মৃধার প্রখর মস্তিষ্ক ধরতে বাধ্য। ব্যক্তিটির সঙ্গে জেবার কিছু না কিছু গোলমাল বেঁধেছে নিশ্চিত। উনি স্বাভাবিক গলায় উত্তর দিলেন, জি বলছি, কোনো সমস্যা হয়েছে কি? ইন্সপেক্টর রহমান এবার বেশ ঝাঁঝালো স্বরেই বলতে লাগেন, আপনার স্ত্রী জেবার কথা বলছিলাম। আমি থানা থেকে বলছি, ইন্সপেক্টর রহমান উদ্দিন। আপনারা বোধহয় খুব নিশ্চিন্তে আছেন বাড়িতে, তাই না? লাইসেন্সবিহীন এক নাবালিকা স্ত্রীর কাছে গাড়ি ছেড়ে রেখে নিশ্চিন্তে কিসের ব্যবসায় ডুবে আছেন? আপনার স্ত্রী এখানে ট্রাফিক আইন ভঙ্গ করে একটি বড়সড় দুর্ঘটনা ঘটিয়েছেন। সাথে আরেকটি মেয়েও আছে, নাম বোধ হয় অরিয়া। আপনাদের কি কোনো দায়িত্ববোধ নেই? গাড়ি চালানোর মতো বিপজ্জনক কাজ কি এভাবে হাতের মোমবাতির মতো ছেড়ে দিতে হয়? কালক্ষেপণ না করে এখনই থানায় হাজির হন। আপনাদের এই দায়িত্ব জ্ঞানহীনতার হিসাব এখনই দিতে হবে। আপনাদের মতো এমন দায়িত্ব জ্ঞানহীন পুরুষদের আমি রহমান জেলের ভাত খাইয়েই ছাড়ব। ইন্সপেক্টর রহমান উদ্দিন তখনও রাগে ফুঁসছিলেন। আরিশান মৃধার ওপাশ থেকে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে তিনি হুট করে ফোনের লাইনটা কেটে দিলেন। অত্যন্ত বিরক্ত মুখে অরির দিকে তাকিয়ে টেবিল চাপড়ে বললেন, এবার আপনার ওই মহান স্বামীর নাম্বারটা দেন। অরি কাঁপা কাঁপা গলায় সারিমের পার্সোনাল নাম্বারটা মুখস্থ বলল। রহমান সাহেব বিন্দুমাত্র সময় নষ্ট না করে নাম্বারটা ডায়াল করলেন। মাত্র দুবার রিং হতে ওপাশ থেকে সারিমের সেই গম্ভীর গলার আওয়াজ ভেসে এলো। কে বলছেন? ইন্সপেক্টর রহমান ওনার কর্কশ স্বরে ফোনের অপর পাশে বলে উঠলেন, আপনি কি অরিয়া নামক মেয়েটির হাজবেন্ড বলছেন? আমি থানা থেকে বলছি, ইন্সপেক্টর রহমান উদ্দিন। ফোনের ওপাশে সারিম মাত্র তখন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য গাড়িতে উঠছিল। থানার নাম আর অরির নাম একসাথে শুনে ওনার ভ্রু কুঁচকে গেল। সে অত্যন্ত ধারালো গলায় বলল, হ্যাঁ, আমি ওর স্বামী বলছি। কি হয়েছে আমার বউয়ের? কি হয়েছে মানে? আপনারা কি নিজেদের মগের মুল্লুকের বাসিন্দা পাবেন? রহমান সাহেব ওনার টেবিলের ওপর রাখা ফাইলটার দিকে তাকিয়ে বললেন, বাড়িতে খুব আরামে ফ্যান ছেড়ে ঘুমোচ্ছেন, তাই না? লাইসেন্সবিহীন এক নাবালিকা স্ত্রীর হাতে আস্ত একটা প্রাইভেট কার ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে আছেন। আপনার স্ত্রী এখানে ট্রাফিক আইন ভঙ্গ করে মস্ত বড় এক অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন। সাথে আরেকটি মেয়েও আছে, নাম জেবা। আপনাদের কি কোনো দায়িত্ববোধ নেই?
গাড়ি চালানোর মতো বিপজ্জনক কাজ কি এভাবে বাচ্চার হাতের মদকের মতো ছেড়ে দিতে হয়? আপনি এখনই থানায় হাজির হন। আপনাদের এই দায়িত্ব জ্ঞানহীনতার হিসাব এখনই দিতে হবে। আপনাদের মতো এমন পুরুষদের আমি রহমান জেলের ভাত খাইয়েই ছাড়বো। দ্রুত থানায় আসুন। সারিম ওপাশ থেকে কিছু একটা বলতে চাইলো, ওর গলা উঁচিয়ে বলল, মুখ সামনে কথা বলুন। কিন্তু রহমান সাহেব ওকে কোনো কথা বলার সুযোগই দিলেন না। ওনার স্বভাবসুলভ তড়িৎ গতিতে খটাস করে ফোনের লাইনটা কেটে দিলেন। ওনার ধারণা এই দুই মহান স্বামী হয়তো কোনো সাধারণ ব্যবসায়ী বা চাকরিজীবী, যারা ভয় পেয়ে এক্ষুনি থানায় ছুটে আসবে। লাইনটা কেটে যাওয়ার পর রহমান সাহেবের নির্দেশ অনুযায়ী থানার অন্ধকার স্যাঁতসেঁতে লকআপের পাশের বেঞ্চে বসতে দেওয়া হলো অরিয়া জেবাকে। দুজনের মুখই চুন হয়ে গেছে। জেবা ওনার খুঁট আঙ্গুলে জড়িয়ে অনবরত দোয়া ইউনুস পড়তে লাগলো। ও অরির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দোস্ত, এখন কি হবে রে? তোর বাপ উনি এসে যদি আমাকে এই থানার মধ্যে কাচ্চা চিবিয়ে খেয়ে ফেলে? তোর বাপের যা রাগ, না জানি উনি এসব দেখার পর আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে উষ্টা মেরে বের করে দেবে। অরি নিজের কপাল চেপে ধরে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। এরপর শুকনো গলায় বলল, তুই বাবার কথা বাদ দিয়ে বাদামনি, আমি চিন্তা করছি ওই নির্লজ্জ বেটা সারিম যদি এখানে আসে তাহলে থানার ভিতর সবার সামনে যে নাটক শুরু করবে তা ভেবেই আমার কলেজা শুকিয়ে যাচ্ছে। যেবার অরি দুজনে মিলে মনে মনে সমস্ত জানা দোয়া দরুদ পড়তে পড়তে স্বামীদের আগমনের ভয়ঙ্কর মুহূর্তটির জন্য অপেক্ষা করতে লাগলো। ঠিক তার 20 মিনিট পর থানার সদর দপ্তরের বাইরে হুট করে একটা কালো রঙের দামি ফ্ল্যাগ স্ট্যান্ড সহ মার্সিডিজ গাড়ি এসে থামলো। গাড়ি থেকে ধীর পায়ে নেমে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধা। পরনে নিখুঁত ফর্মাল স্যুট, চোখে পাওয়ারি চশমা। বয়স 55 হলেও ওনার বডি ল্যাঙ্গুয়েজ, লম্বা অবয়ব আর অসাধারণ গ্ল্যামারাস রূপ দেখে যে কেউ ওনাকে 40-এর কোঠার কোনো সুপুরুষ ভেবে ভুল করবে। ওনাকে দেখলে বোঝার উপায় নেই যে ওনার আস্ত একটা দামড়া ছেলেও আছে। আরিশান মৃধা থানার প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেন। ওনাকে দেখা মাত্রই বাইরে দাঁড়িয়ে থাকা কনস্টেবল আর ডিউটিরত অফিসারদের হাতের কলম যেখানে ছিল সেখানেই জমে গেল। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী ওনাদের থানায় পদধূলি দিয়েছেন, এটা ওনাদের কল্পনার অতীত ছিল। ডিউটি অফিসার জলদি করে সোজা হয়ে দাঁড়িয়ে স্যালুট ঠুকলেন। জয় বাংলা স্যার, ওয়েলকাম টু আওয়ার স্টেশন স্যার। থানার ভেতরে থাকা কিছু নারী কনস্টেবল ফাইল হাতে নিয়ে ঘুরছিল। তাদের দৃষ্টি আরিশান মৃধার দিকে পড়তেই হাঁ করে ওনার দিকে তাকিয়ে রইল। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ চোখে এখানে দেখতে পাবে তা কারো কল্পনাই ছিল না। আরিশান মৃধার ব্যক্তিত্বময় রূপ আর বয়সের তুলনায় এই অবিশ্বাস্য গ্ল্যামার দেখে নারী কনস্টেবলরা আকৃষ্ট হয়ে একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে হাসতে লাগলো। একজন তো বলেই ফেলল, ওই দেখ স্বরাষ্ট্রমন্ত্রীকে, একেই বলে আসল পুরুষ। বয়স যাই হোক, গ্ল্যামার দেখছিস ওনার, পুরো ক্লাস খাওয়ার মতো চেহারা। আরিশান মৃধা মেয়েগুলোর এমন চটুল চাউনি আর ফিসফিসানি সম্পূর্ণ উপেক্ষা করে ওনার স্বভাবসুলভ গম্ভীর মুখে সোজা এগিয়ে গেলেন ইন্সপেক্টর রহমান উদ্দিনের কেবিনের দিকে। ওনার পেছনে ওনার সশস্ত্র বডিগার্ডও তড়িৎ গতিতে ভেতরে ঢুকলো। রহমান উদ্দিন তখনও টেবিলে বসে ডায়েরি লিখছিলেন। হঠাৎ ওনার কেবিনের দরজাটা সশব্দে খুলে গেল। উনি বিনা পারমিশনে ওনার কেবিনে কারো উপস্থিতি টের পেয়ে রেখে তাকাতেই দেখতে পান স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী ওনার সামনে দাঁড়িয়ে আছেন। উনি যেন আকাশ থেকে পড়লেন। আরিশান মৃধাকে বিনা নোটিসে এখানে আসতে দেখে ভূত দেখার মতো করে চমকে উঠলেন। হাতের বলপেনটা ছিটকে মেঝেতে সেই কখন পড়ে গেছে তা খেয়ালই নেই ওনার। পা দুটো টেবিলের নিচে কাঁপতে শুরু করলো। রহমান সাহেব এক লাফে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ওনার হাত দুটো কপালে ঠেকিয়ে স্যালুট করলেন। স্যার, আপনি এখানে স্যার? কোনো অর্ডার থাকলে আমাকে বলতেন স্যার, আমি নিজে গিয়ে ওনার সাথে দেখা করতাম। কেবিনের বাইরে যেবার অরি বসেছিল। আরিশান মৃধাকে দেখা মাত্রই যেবার মনের ভেতরে সমস্ত ভয় এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। সে এক লাফে দরজা ঠেলে ভেতরে ঢুকে দৌড়ে গিয়ে আরিশান মৃধা ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। ওনার কোটের পেছনের অংশটা 2 হাত দিয়ে শক্ত করে খামচে ধরল।
জেবা ওর ম্লান মুখটায় একটা মরিয়া এবং আদুরে ভাব ফুটিয়ে তুলে আরিশান মৃধার পিঠের আড়াল থেকে ইন্সপেক্টর রহমানের দিকে আঙ্গুল উঁচিয়ে বেশ চড়া গলায় বলে উঠল, হানি, দেখো না উনি আমাদের কেমন করে ধরে এনেছে। সামান্য একটা ভাঙ্গা গাড়িতে ভুল করে একটু টাচ লেগেছে, সেই জন্য উনি আমাদের কত বড় বড় ধমক দিচ্ছিলেন। কত বড় সাহস দেখেছো ওনার! মিনিস্টারের বউকে উনি থানায় তুলে আনে। ওনাকে একদম আচ্ছা করে শাস্তি দাও তো হানি। হানি। জেবার মুখ থেকে এই সম্বোধনটা শোনা মাত্রই আরিশান মৃধার চোখ দুটো প্রায় কপালে উঠে গেল। ওনার মাথাটা এক মুহূর্তের জন্য ঝিমঝিম করে উঠল। মেয়েটা ওনাকে প্রকাশ্যে থানায় হানি বলে ডাকছে। ওনার মনে হতে লাগলো এই মেয়ের সাথে আর কিছুদিন থাকলে ওনাকে নির্ঘাত হার্ট অ্যাটাক করতে হবে। না জানি সামনে ওনার কপালে আরও কি কি অদ্ভুত সম্বোধন লেখা আছে, তা আল্লাহই ভালো জানেন। এক কোনায় দাঁড়িয়ে অরি যেবারে চরম সাহসী আর বোকামি কাণ্ড দেখে নিজের মুখ চেপে ধরে মুচকে মুচকে হাসতে লাগলো। মনে মনে বিড়বিড় করে বলল, সাব্বাস জেবা, বাঘের পিঠে সওয়ার হয়েছিস, এবার বাঘকে সামলা। এদিকে ইন্সপেক্টর রহমান উদ্দিনের অবস্থা তখন দেখার মতো। মিনিস্টারের বউ জেবাকে আরিশান মৃধার পেছনে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। ওনার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তিনি আমতা আমতা করে বললেন, স্যার, আমি আসলে বুঝতে পারিনি উনি আপনার স্ত্রী স্যার। আরিশান মৃধা জেবার হাতটা আলতো করে ওনার কোট থেকে সরিয়ে দিলেন। ওনার মুখে সেই চিরচেনা কঠোর গাম্ভীর্য। উনি রহমান উদ্দিনের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত, ঠান্ডা অথচ ভারী গলায় বললেন, ইন্সপেক্টর, আপনি নিজের নার্ভাসনেসটা আগে কমান। আমি এখানে কোনো ক্ষমতার দাপট দেখাতে আসিনি। আপনি আমাকে ফোনে যা যা বলেছেন একদম ঠিক বলেছেন। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো অন্তত বড় অপরাধ। আপনি আপনার ডিউটি একদম পারফেক্টলি পালন করেছেন। গুড জব। আরিশান মৃধার মুখ থেকে এ প্রশংসা শুনে জেবা এক নিমিষে রেগে লাল হয়ে গেল। সে আরিশান মৃধার পিঠে একটা আলতো ধাক্কা দিয়ে বলল, কি করছো তুমি? আমি ভেবেছিলাম তুমি এসে এই ব্যাটা পুলিশকে একটু আচ্ছা করে ধোলাই দেবে। উনি আমাদের এত ধমকেছেন আর তুমি উল্টো ওনার গুণগান গাইছো। এটা কেমন স্বামী গো তুমি? আরিশান মৃধা যেবার এই অবুঝ কথায় কান দিলেন না। উনি রহমান সাহেবকে বললেন, ওদের গাড়ির অ্যাক্সিডেন্টের কারণে যে ক্ষতিপূরণ হয়েছে সেটা আমার সেক্রেটারি এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছে। আর এই কেসটা এখানে ক্লোজ করুন। আমি ওদের নিয়ে যাচ্ছি। জি স্যার, নিশ্চয় স্যার, কোনো সমস্যা নেই স্যার। রহমান সাহেব যেন ফাঁসির মঞ্চ থেকে মুক্তি পেলেন। উনি অনবরত মাথা নোয়াতে লাগলেন। আরিশান মৃধা, অরি আর জেবাকে নিয়ে কেবিন থেকে বের হয়ে থানার মেন লবিতে এলেন। ঠিক তখনই থানার বাইরে এক বিশাল সাইরেনের আওয়াজ শোনা গেল। 4-5টা পুলিশের প্রোটোকল গাড়ি এসে পুরো থানা প্রাঙ্গণ অবরুদ্ধ করে ফেলল। গাড়ি থেকে অত্যন্ত দাপটের সাথে এক হাতে সানগ্লাসটা ঘুরিয়ে নামলেন দেশের তরুণ ও প্রভাবশালী শিক্ষামন্ত্রী মৃধা আবরার সারিম। পরনে কালো পাঞ্জাবি আর সাদা পায়জামা, চুলে জেল দিয়ে সেট করা, চোখে মুখে চরম উগ্র ও রাগী ভাব ফুটে উঠছে। সারিম ঝড়ের গতিতে থানার ভেতর প্রবেশ করতেই ডিউটি অফিসাররা আবার সোজা হয়ে সেলে ঢুকল। সারিম লবিতে ঢুকতেই ওর বাবার পাশে অরিকে দাঁড়িয়ে থাকতে দেখেই ওর সমস্ত ভাবগাম্ভীর্য ভুলে এক লাফে এগিয়ে এলো। সারিম আরিশান মৃধাকে সম্পূর্ণ পুতুলের মতো একপাশে ঠেলে সরিয়ে দিয়ে সরাসরি অরিকে নিজের 2 বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। বউ, চন্দ্রিমা সোনা, আমার লক্ষ্মী বউটা, তুমি ঠিক আছো তো? সারিম অরির পুরো পিঠে মাথায় হাত বুলিয়ে ওকে নিজের বুকের সাথে লেপ্টে ধরল। গলায় তীব্র আতঙ্ক আর গভীর ভালোবাসা মিশ্রিত সুর। সরি বউ, সব আমার দোষ। তোমাকে একা ছাড়া আমার উচিত হয়নি। তুমি কোথাও চোট পাওনি তো সোনা? তোমার এই নরম হাত পায়ে কোথাও লেগেছে? লবিতে তখন প্রায় 30 পুলিশ অফিসার, কনস্টেবল আর সাধারণ মানুষ হাঁ করে সারিমের দিকে তাকিয়ে আছে। অরি সবার সামনে সারিমের এই লাগামহীন কথাবার্তা আর উগ্রভাবে জড়িয়ে ধরা দেখে চরম অপ্রস্তুত আর লজ্জায় লাল হয়ে গেল। সে সারিমের চওড়া বুকে নিজে 2 হাত দিয়ে জোরে ধাক্কা মারার চেষ্টা করে ফিসফিস করে বলল, ছাড়ুন সানিম, কি করছেন আপনি? এটা থানা, চারপাশে মানুষ দেখছে, বাবা দাঁড়িয়ে আছেন, দোহাই আপনার ছাড়ুন আমায়। কিন্তু সারিম ও চন্দ্রিমাকে এত সহজে ছাড়ার পাত্র নয়। সে নিজের 2 হাত দিয়ে অরির মুখটা
ওপরে তুলে ধরে সবার সামনে অরির ডান গালে শক্ত করে একটা শব্দযুক্ত চুমু খেয়ে বসলো। বুক টান করে চেঁচিয়ে বলে উঠল, দেখুক কি দুনিয়ার মানুষ নিজের বিবাহিত বউকে আদর করছে, এতে কার পাপের কে? ইন্সপেক্টর রহমানউদ্দিন বাইরের হট্টগোলের আওয়াজ শুনে কেবিন ছেড়ে বের হয়ে আসলেন। কিন্তু সামনের এই দৃশ্য দেখার পর ওনার মাথাটা সত্যি সত্যি চক্কর দিয়ে উঠল। নিজের কপালে হাত দিয়ে দাঁড়িয়ে তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, কি অদ্ভুত সেলিব্রিটি পরিবারে বাবা। বাপ বিয়ে করেছে 18 বছরের মেয়েকে, আবার ছেলেও বিয়ে করেছে একই বয়সের আর একটা মেয়েকে। আজকালকার এই কচি ইয়াং মেয়েগুলোর নজর যে কেন সব এই ক্ষমতাশীল আর বয়স্ক পুরুষদের উপর গিয়ে পড়ে তা খোদা ছাড়া আর কেউ জানে না। আমার কপালটাই খারাপ যে এদেরকে থানায় তুলে আনলাম। সারিমের এমন প্রকাশ্য ও লাগামহীন কাণ্ড দেখে লবিতে উপস্থিত সবার চোখ তখন চড়ক গাছ। আরিশান মৃধা ওনার এই গুণধর সুযোগ্য পুত্রের কাণ্ড কারখানা একপাশে দাঁড়িয়ে গম্ভীর মুখে দেখছিলেন। ওনার জ্বর শক্ত হয়ে এলো। নিজের ছেলেকে তিনি খুব ভালো করেই চেনেন। রাজনীতির মাঠে যে ছেলে বাঘের মতো গর্জে ওঠে, বউয়ের সামনে এসে সে এক্কেবারে ভেড়া। তবে শত হলেও তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। নিজের একটা আলাদা ব্যক্তিত্ব আর আত্মসম্মান বোধ আছে। তিনি গলা ছেড়ে একটু চড়া সরে বললেন, শারিম, একটু কি হুঁশ ফিরবে তোমার? চারপাশে মানুষজন দেখছে, এটা তোমার শোবার ঘর নয়, সরকারি থানা। সারিম অরিকে নিজের বুকের সাথে এক হাতে জড়িয়ে রেখেই বাবার দিকে তাকালো। চোখে আবার ফুটে উঠল রাগের আগুন। বাবার কথার কোনো উত্তর না দিয়ে সে সরাসরি অরিকে জিজ্ঞেস করলো, বউ, তুমি আগে আমাকে বলো, এখানে তোমাদের কোনো পুলিশ ধরে নিয়ে এসছে? কারাতে বড় সাহস হলো আমার চন্দ্রিমাকে তুলে আনার? পুরো ঘটনা খুলে পড়ো আমাকে, আমি সব কটাকে দেখে নেব। অরি সারিমের বুকের মাঝে একটু আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল। সবার সামনে এতক্ষণ লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছিল, কিন্তু সারিমের আশকারা পেয়ে এবার ওর ভেতরের নালিশ করার স্বভাবটা জেগে উঠল। সে একটু আদুরে আর কাঁদো কাঁদো ভাব করে ইন্সপেক্টর রহমানের দিকে আঙ্গুল উঁচিয়ে বললেন, সকালে কোচিং এ যাওয়ার পথে ভুল করে একটা গাড়িতে একটু ধাক্কা লেগেছিল, এই আর কি। আমরা তো ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিনি, এটা ভুল করে হয়ে গেছে। কিন্তু এই লোকটা আমাদের কোনো কথা না শুনে ধরে এনেছে এখানে। শুধু তাই নয়, এই লোকটা আমাকে ধমকেছেও অনেক। বইয়ের মুখ থেকে অনেকগুলো ধমক দিয়েছে। শব্দগুলো শোনা মাত্রই সারিমের মাথার রগ দপদপ করে জ্বলে উঠল। ওর চোখের মণি দুটো যেন রক্তবর্ণ ধারণ করলো। সে অরিকে আলতো করে একপাশে সরিয়ে দিয়ে ইন্সপেক্টর রহমানের দিকে এগিয়ে গেল। রহমানউদ্দিন তখন ভয়ে কাঁপতে কাঁপতে প্রায় দেওয়ালের সাথে মিশে গেলেন। সারিম ওনার সামনে গিয়ে পাশে থাকা টেবিলটায় 2 হাত দিয়ে সজোরে একটা চাপড় মারল। দড়াম করে শব্দ হতেই পুরো থানার মানুষ যেন কেঁপে উঠল। সারিম ওনার দিকে আঙ্গুল উঁচিয়ে অত্যন্ত ধারালো গলায় বলল, কি বললি তুই? আমার বউকে ধমক দিয়েছিস? তোর এত বড় স্পর্ধা হয় কি করে? হ্যাঁ, জানিস ও কার স্ত্রী? মৃধা আপনার শারিমের বউ সে। কার পাওয়ারে চেয়ারে বসে এত বড় বড় কথা বলিস? রহমান সাহেব আমতা আমতা করে হাত জোর করে বললেন, স্যার, ভুল হয়ে গেছে। আমি তো জানতাম না উনি আপনার ওয়াইফ। আমি তো শুধু ট্রাফিক আইনের কথা বলছিলাম। চুপ, একদম চুপ, কোনো কথা শুনবো না আমি। সারিম ওনার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে পকেট থেকে ফোন বের করলো। অত্যন্ত দ্রুত গতিতে আইজিপিকে ডাইরেক্ট কল লাগিয়ে স্পিকার অন করে দিল। ফোনের ওপাশ থেকে আইজিপি সাহেবের বিনীত গলা ভেসে এলো, আসসালামু আলাইকুম মাননীয় শিক্ষামন্ত্রী, বলুন কিভাবে সেবা করতে পারি? সারিম একটু সময় নষ্ট না করে সরাসরি হুকুমের সুরে বলল, আইজিপি সাহেব, আপনার আন্ডারে থাকে একটা থানার ইন্সপেক্টর নাম রহমানউদ্দিন। আমি তাকে আর 1 মিনিটে চেয়ারে দেখতে চাই না। সাধারণ জনগণের সাথে ওনার ব্যবহার অত্যন্ত খারাপ এবং উনি ক্ষমতার অপব্যবহার করছেন। ওনাকে এক্ষুনি রাইট নাও চাকরি থেকে বরখাস্ত করুন। ওনার সাসপেনশন লেটার যেন আগামী 10 মিনিটের মধ্যে আমার মেইলে চলে আসে। ওপাশ থেকে আইজিপি সাহেব একটু দ্বিধা না করে বললেন, জি স্যার, অবশ্যই। আপনি যা বলছেন তাই হবে। আমি এক্ষুনি ওনার সাসপেন্সের ব্যবস্থা করছি। সারিমের ফোনের লাইনটা কেটে যেতেই ইন্সপেক্টর রহমানউদ্দিনের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ওনার এত বছরের চাকরিটা এক নিমেষে হাওয়া হয়ে গেল। উনি কেঁদে ফেলার মতো মুখ করে আরিশান মৃধার দিকে তাকালেন, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ওনার শেষ ভরসা। উনি আরিশান মৃধার পা জড়িয়ে ধরার মতো করে বললেন,
স্যার, আপনি তো সব জানেন। আপনি একটু স্যারকে বোঝান দয়া করে। আপনি তো বললেন আমি ভালো কাজ করেছি। স্যার, আমার চাকরিটা বাঁচান স্যার। আরিশান মৃধা আর চুপ থাকতে পারলেন না। শত হলেও ওনার সামনে ওনারই ডিপার্টমেন্টের একজন অফিসারের চাকরি চলে যাচ্ছে। উনি সারিমের দিকে তাকিয়ে একটু ধমকের সুরে বললেন, শারিম, এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি কি করছো এসব? উনি নিজের ডিউটি পালন করছিল। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো অপরাধ, আর সেটার জন্য উনি অ্যাকশন নিয়েছে। তুমি এভাবে হুট করে ওনাকে চাকরি থেকে বের করে দিতে পারো না। নিজের ক্ষমতার অপব্যবহার বন্ধ করো। বাবার মুখে এ কথা শুনে সারিম এক মুহূর্তের জন্য থামলো। এরপর অত্যন্ত বাঁকা একটা হাসি হেসে চোখে সানগ্লাসটা কায়দা করে কপালে তুলল। এরপর আরিশান মৃধার একেবারে কাছাকাছি এগিয়ে গিয়ে অত্যন্ত নিচে অথচ স্পষ্ট গলায় বলল, লাগবে নাকি তোমার সে বিখ্যাত হার্বাল? কোনটা খাবে বলো একবার। হারবাল শব্দটা শোনা মাত্র আরিশান মৃধার পুরো মুখটা অপমানে আর লজ্জায় থমথমে হয়ে গেল। যে বা ওনাকে একটু আগেই সবার সামনে হানি বলে ডেকেছে, আর এখন এই বেয়াদব ছেলে ওনাকে হারবাল নিয়ে খোঁজা দিচ্ছে। চারপাশে এত এত পুলিশ আর সাবঅর্ডিনেটদের সামনে নিজের এই গোপন বিয়ের কথা এবং মান সম্মান পুরোপুরি ধুলোয় মিশে যাওয়ার ভয়ে আরিশান মৃধা এক ঢোক গিলে তৎক্ষণাৎ চুপ হয়ে গেলেন। তিনি নিজের চশমাটা ঠিক করে ওপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন, এই ছেলের সামনে কথা বলাই পাপ। সারিম বাবা নীরবতা দেখে বিজয়ের হাসি হাসলো। এরপর অরির কোমর জড়িয়ে ধরে জেবাকে উদ্দেশ্য করে বলল, জেবা, তুমি তোমার স্বামীর সঙ্গে এসো। এরপর অরির দিকে তাকিয়ে বলল, চলো বউ আমার সঙ্গে। এই ফালতু জায়গার এক সেকেন্ডও থাকার দরকার নেই। সারিম এরপর অরিকে নিয়ে স্টেশন থেকে সোজা বেরিয়ে আসলো। জেবাও এতক্ষণ আরিশান মৃধার পেছনে দাঁড়িয়ে মুখ চেপে হাসছিল। সে আরিশান মৃধার দিকে তাকিয়ে মিষ্টি করে একটা চোখ টিপ মেরে বলল, চলো হানি, বাসায় চলো, এখানে বড্ড গরম। আরিশান মৃধা এতক্ষণ যাবৎ জেবার সকল তামাশা সহ্য করছিল, তবে এখন ওনার এসব ডাকে বেশ রাগ লাগছে। তিনি দাঁতে দাঁত চেপে জেবাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, একদম ঠিক বলেছ। বাসায় তো এমনিতেই যেতে হবে এখন। শারিমের ভূত মাথায় ভর করেছে, তা ভালোই বোঝা যাচ্ছে। চলো। বলেই তিনি জেবার হাত ধরে টানতে টানতে থানার বাহিরে নিয়ে এলেন। এরপর জেবাকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসলেন। কালো মার্সিডিজ গাড়িটি যখন ঢাকার ব্যস্ত রাস্তা ধরে ধীর লয়ে এগিয়ে চলছিল, তখন তার ভেতরে পরিবেশটা ছিল সীসার মতো ভারী আর থমথমে। পেছনের সিটে জানালার বাইরে মুখ ফিরে স্তব্ধ হয়ে বসে আছেন আরিশান মৃধা। তার সুগঠিত পৌরুষদীপ্ত চেহারায় এখন কেবলই জমাটবদ্ধ গম্ভীরতা আর কঠোরতার প্রলেপ। চোখে চশমাটা খুলে পাশে রেখে দিয়েছেন। অনমনীয় চোয়ালটা বিরক্তিতে ক্ষণে ক্ষণে শক্ত হয়ে উঠছে। ঠিক পাশেই সিটের এক কোণায় নিজেকে যথাসম্ভব গুটিয়ে বসে আর চোখে ওনাকে দেখছিল জেবা। এতক্ষণ থানায় যে চরম অধিকারবোধ আর সগর্বে হানি বলে ডাকার চপল দাপটও দেখিয়েছিল, গাড়ির এই নিশ্ছিদ্র নিস্তব্ধতায় সেই সাহসের বেলুন এক নিমিষে ফুটো হয়ে গেছে। মনে মনে টের পাচ্ছিল জেবা, এ মানুষটার ধৈর্যের সীমারেখাটা আজ সে পার করে ফেলেছে। কত বড় বোকামি করে ফেলেছে তা এখন তার হাড় মাস অবধি টের পাচ্ছে জেবা। আরিশান মৃধার এই হিমশীতল মৌনতা যে কোনো চিৎকারের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি সংহারক। বাতাসের এই ভারী চাপ সহ্য করতে না পেরে জেবা ওনার খুঁটটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে গলাটা একটু পরিষ্কার করে নিল। আরিশান মৃধার রাগ ভাঙানোর জন্য মনে মনে বেশ কয়েকটি অনুনয়সূচক বাক্য সাজিয়ে অত্যন্ত নরম আর কম্পিত গলায় ডাকল সে, সরি, আসলে আমি আপনাকে থানায় ওভাবে বলতে চাইনি। পরিস্থিতি এমন ছিল যে। কথাটা শেষ করার সুযোগ পেল না সে। আরিশান মৃধা হাত উঁচিয়ে তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। তার তীক্ষ্ণ চোখ জোড়া তখনও জানালার বাইরে নিবদ্ধ। জেবার দিকে একবার তাকানোর প্রয়োজনও বোধ করলেন না। অত্যন্ত শীতল আর ধারালো গলায় বললেন, স্টপ ইট জেবা, কিপ ইউর মাউথ শাট। জেবা দমে গেল ক্ষণিকের জন্য, কিন্তু স্বভাবজাত জেদ আর চপলতা তার মজ্জায়। সে তো সহজে দম্বার পাত্রী নয়। আরিশান মৃধার তীব্র অবহেলা তীরের মতো এসে লাগছে তার গায়ে।
অন্যদিকে আরিশান মৃধা নিজের ভেতরের আগ্নেয়গিরিটাকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছিলেন। তার মতো একজন নিয়মতান্ত্রিক গম্ভীর ব্যক্তিত্বের মানুষের ছক্কাটা জীবনে এই মেয়েটা ঝড়ের মতো এসে সবকিছু ওলটপালট করে দিচ্ছে। তার রাগ মূলত এই নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায়। গাড়িতে আবার সেই পিনপতন নীরবতা নেমে এলো। আরিশান মৃধা চোখ বন্ধ করে তার উত্তপ্ত স্নায়ুগুলোকে শান্ত করার চেষ্টা করছেন। ঠিক তখনই জেবা আবার ওনাকে ডেকে উঠল। এবার তার কণ্ঠস্বরটা আরো বেশি আকুল। শুনছেন? জেবার মুখ থেকে নিঃসৃত এই একটা মাত্র শব্দ সাময়িক সময়ের জন্য আরিশান মৃধার বুকের ভেতর কেমন এক উত্থাল পাত্থাল কাণ্ড ঘটিয়ে দিল। ওনার মনে হলো ওনার এত বছরের গড়ে তোলা শক্ত পাথরের দেওয়ালটা যেন এক ফুৎকারের সামান্য কেঁপে উঠল। আরিশান মৃধা নিজের এই আকস্মিক ভেতরের পরিবর্তন দেখে ভীষণ বিরক্ত হলেন। নিজের উপরে ওনার চরম রাগ হতে লাগলো। একটা সামান্য মেয়ে বয়সে যে ওনার নিজের ছেলের চেয়েও ছোট, সে ওনাকে বারবার এভাবে প্রভাবিত করছে, অথচ উনি চাইলেও জেবাকে শক্ত করে কিছু বলতে পারছেন না। ওনার পুরুষালী মন সায় দিচ্ছে না। ভেতরের এই অবাধ্য দ্বিধাদ্বন্দ্ব ওনাকে আরো বেশি খিটখিটে করে তুলছিল। জেবা ওনার কোনো বাহ্যিক প্রতিক্রিয়া না পেয়ে এবার একটুখানি এগিয়ে এসে বলল, শুনুন না, আপনি কি এখনো আমার উপর অনেক রেগে আছেন? রেগে থাকলে খুব সরি, আর কখনো এমন করব না, সত্যি বলছি। আরিশান মৃধা এবার নিজের রাগের বাঁধ ধরে রাখতে পারলেন না। উনি ঝট করে জেবার দিকে ঘুরে বসলেন এবং তার স্বভাবসুলভ চড়া গমগমে গলায় ধমকে উঠলেন, তোমার প্রবলেমটা কি জেবা? হ্যাঁ, একটা অপরাধ করে এসেছো, লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছো, তার উপর থানায় গিয়ে এমন ফালতু নাটক করলে? তোমার কি ন্যূনতম কোনো কমন সেন্স নাই? কোন সাহসে তুমি ওসব সস্তা শব্দ আমার জন্য ব্যবহার করো? লিমিট ক্রস করবে না একদম। আরিশান মৃধার এই আকস্মিক তীব্র ধমকে জেবা পুরোপুরি কেঁপে উঠল। ওনার চোখের সেই জ্বলন্ত রাগে চাউনি দেখে এক নিমিষে জেবার বুকের ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। চোখের পাতা দুটো নোনা জলে ছলছল করে উঠল, আর একটা শব্দও মুখ থেকে বের করল না সে। ঝট করে উল্টো দিকে ঘুরে জানালার দিকে মুখ ফিরিয়ে সিটের সাথে লেপ্টে বসল। নিজের মুখটা ওড়না দিয়ে একটু আড়াল করে ফুপিয়ে কেঁদে উঠল, যেন আরিশান মৃধা কোনোভাবেই তার এই দুর্বলতা দেখতে না পান। গাড়িটা আস্তে আস্তে নিজের গতিতে ঢাকার ব্যস্ত জনাকীর্ণ রাস্তা ধরে ছুটে চলছে। জেবা জানালার কাছে কপাল ঠেকিয়ে কান্না চাপার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তার কাঁধের মৃদু কম্পনই স্পষ্ট বলে দিচ্ছিল সে কতটা আঘাত পেয়েছে। আরিশান মৃধা আর চোখে ওদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার মনে এক অদ্ভুত নামহীন অপরাধবোধ কাজ করতে শুরু করলো। ওনার মনে হলো মেয়েটার সঙ্গে বোধহয় একটু বেশি কড়া ব্যবহার করে ফেলেছেন। শত হলেও ও একটা অবুঝ মেয়ে, হয়তো ওনার প্রতি একটা অধিকারবোধ থেকেই অমনটা করে ফেলেছে। নিজের অজান্তে যেবার এই আড়ালে বসে কান্নাটা ওনার সহ্য হচ্ছিল না। ওনার বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। শেষমেশ নিজের ভেতরে সমস্ত যুক্তিকে বিসর্জন দিয়ে আরিশান মৃধা অবিশ্বাস্য কাজ করে বসলেন। উনি বসা থেকে একটু ঝুঁকে জেবার দিকে এগিয়ে গেলেন। নিজের দুই হাত বাড়িয়ে জেবার অশ্রুসিক্ত মুখটা অত্যন্ত আলতো করে ধরে ওনার দিকে ঘুরিয়ে আনলেন। জেবার গাল বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছিল, ডাগর চোখ দুটো লাল হয়ে গেছে। আরিশান মৃধা ওনার বৃদ্ধাঙ্গুলি দিয়ে পরম মমতায় জেবার চোখের পানিটুকু মুছে দিলেন। ওনার গলার স্বর এবার একদম মোলায়েম, যেখানে রাগের লেশ মাত্র নেই। আই এম সরি, ওভাবে ধমক দেওয়াটা আমার ঠিক হয়নি, এবার কান্না অফ করো। আরিশান মৃধা নিজের এই অভূতপূর্ব ব্যবহারে নিজেই ভেতরে ভেতরে চরম বিস্মিত হলেন। এই সরি শব্দটা ওনার জীবনের অভিধানিক শব্দ ভাণ্ডারে নেই বললেই চলে। পুরো দেশের আইন আর শাসনকে যিনি নিজের ইশারায় চালান, আজ তিনি সামান্য একটা মেয়ের চোখে জলের সামনে নত হতে বাধ্য হলেন। জেবা ওনার হাতের উষ্ণ স্পর্শ পেয়ে চোখে জল মোছার মাঝেই একটু নাক টেনে অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন আরিশান মৃধার কাছ থেকে এই ক্ষমা প্রার্থনা সে একেবারেই প্রত্যাশা করেনি। এই কঠিন লোকটা আজ তার চোখের পানি মুছে দিচ্ছে আর সরি বলছে। যেবার মনে হলো সে কোনো রঙিন স্বপ্ন দেখছে, কিন্তু চোখের পানি তবুও থামল না মেয়েটার।
বরং আরিশান মৃধার হাতের পরম আশ্রয়ের উষ্ণতা পেয়ে কান্নাটা আরো জোরালো হয়ে উঠল। এ কান্না কষ্টে নয়, এ কান্না কেবলই অভিমানে। এতক্ষণ ধরে লোকটা অবহেলা আর দূরত্ব বজায় রেখেছিল, যা তার বুকের ভেতর পাথরের মতো জমেছিল, সব যেন এখন গলে জল হয়ে ঝরতে লাগলো। ঠিক তখনই গাড়িটা একটা লোকজ মেলার কাছাকাছি রাস্তায় এসে তীব্র যানজটে আটকে গেল। মেলা উপলক্ষে আশেপাশে প্রচণ্ড মানুষের ভিড়, হকারদের হাঁকডাক আর রঙিন বেলুন ও মাটির খেলনার দোকানে চারপাশ ছেয়ে আছে। আরিশান মৃধা জানালার বাইরে এই বিশাল জ্যাম আর মানুষের হুড়োহুড়ি দেখে চরম বিরক্ত হয়ে মুখ দিয়ে একটা চর শব্দ উচ্চারণ করলেন। ওনার এমনিতে মেজাজ বিক্ষিপ্ত, তার উপর এই অন্তহীন জ্যাম। যেবা নিজেও জানালা দিয়ে বাইরে তাকালো, আর তাকানোর সাথে সাথে তার ভেতরের মেঘলা আকাশ এক নিমেষে রোদে ঝলমল করে উঠল। সে সমস্ত কান্না ভুলে খুশিতে একদম চঞ্চল হয়ে উঠল। আরিশান মৃধার কোটের হাতাটা টেনে ধরে বাচ্চাদের মতো আবদার করে বসল। ও গড, মেলা! শুনুন না, প্লিজ আমাকে ওই মেলায় নিয়ে চলুন। অনেক দিন মেলায় যাই না, প্লিজ প্লিজ। আরিশান মৃধা যেবার এই অভাবনীয় ও ক্ষণস্থায়ী মুড সুইং দেখে তাজ্জব বনে গেলেন। মেয়েটার মাত্র 1 মিনিট আগেই তো চোখ জলে ভাসছিল, আর এখন মেলায় যাওয়ার জন্য নাচছে। উনি চোখ বড় বড় করে জেবাকে দেখেন, এরপর আবার একটা কড়া ধমকের সুরে বললেন, তুমি কি পাগল হয়েছো জেবা? দেখেছো বাইরে কত মানুষ, আর আমি কে সেটা তোমার খেয়াল আছে? আমি এই মেলায় নামলে কি অবস্থা হবে ধারণা আছে তোমার? জেবা ওর কথা শুনে বাচ্চাদের মতো মুখ কালো করে ঠোঁট ফুলিয়ে আবার ওপাশে মুখ লুকিয়ে বসলো। ওনার দিকে আর তাকানোর প্রয়োজনই বোধ করলো না। জেবাকে এভাবে আবার মুখ ফিরিয়ে নিতে দেখে আরিশান মৃধার মনটা কেমন জানি আবার খচখচ করে উঠল। জেবার ওই মলিন বিষণ্ণ মুখটা ওনার কেন জানি সহ্য হলো না। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে একটা কালো মাস্ক বের করে মুখে পরে নিলেন, যেন ওনাকে সহজে কেউ চিনে ফেলতে না পারে। চোখের চশমাটা ঠিক করে নিলেন, এরপর ড্রাইভারকে উদ্দেশ্য করে বললেন, গাড়িটা সাইডে চাপিয়ে রাখো, আমরা আসছি। ড্রাইভার আকাশ থেকে পড়লেও মুখে কিছু বলল না। আরিশান মৃধা জেবার দিকে তাকিয়ে গম্ভীর মুখে বললেন, চলো, তবে বেশি সময় থাকা যাবে না। জেবা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে এক লাফে গাড়ির দরজা খুলে নেমে পড়ল। খুশিতে তার চোখ মুখ চকচক করছে। আরিশান মৃধা ওনার দীর্ঘ সুঠাম অবয়ব নিয়ে গাড়ি থেকে নেমে স্বভাবসুলভ ধীর পায়ে জেবার পেছনে পেছনে মেলায় প্রবেশ করলেন। মেলায় ঢুকতেই জেবা যেন খাঁচামুক্ত এক চঞ্চল পাখি। সে বাচ্চাদের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। কখনো কাছের চুরির দোকানে গিয়ে হাত বাড়াচ্ছে, কখনো মাটির পুতুল নেড়ে চেড়ে দেখছে। আরিশান মৃধা তার পেছনে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছিলেন। আশেপাশে প্রচণ্ড ভিড়, মানুষ একে অপরের গায়ে ঢলে পড়ছে। জেবা আরিশান মৃধার উপস্থিতি তোয়াক্কা না করে নিজের খেয়ালে ঘুরছিল, যার কারণে অনেক মানুষের সঙ্গে ভুলবশত তার শরীর ধাক্কাও লাগছিল। এইসব দৃশ্য দেখে আরিশান মৃধার ভেতরের পুরুষটি দপ করে জ্বলে উঠল। ওনার চোয়াল শক্ত হয়ে গেল। উনি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত পা চালিয়ে জেবার একদম পিঠ ঘেঁষে গিয়ে দাঁড়ালেন। জেবা তখন একটা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে লোভাতুর দৃষ্টিতে তাকিয়েছিল। আচমকা সে টের পেল আরিশান মৃধা ওনার বিশাল চওড়া শরীরটা নিয়ে একদম তার পিঠের সাথে লেপ্টে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, উনি জেবার দুপাশে নিজের দুহাত এমনভাবে প্রসারিত করে রাখলেন যেন একটা অদৃশ্য দুর্ভেদ্য দেওয়ালের মতো তাকে আগলে রেখেছেন। ওনার সুঠাম দেহের সেই আবেষ্টনীতে জেবা পুরোপুরি ঢাকা পড়ে গেল। ওনার শরীরের চেরি পারফিউমের সুবাস আর পুরুষালী উষ্ণতা জেবার পুরো পিঠে এসে আছড়ে লাগছিল। আরিশান মৃধা জেবাকে ওভাবে নিজের 2 হাতের ঘেরাটোপে বন্দি রেখেই ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন, যাতে বাইরের কোনো পুরুষ ভুল করেও জেবাকে স্পর্শ করতে না পারে। জেবা ওনার এই প্রতিরক্ষামূলক আচরণে স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতর হৃৎপিণ্ডের গতি দ্বিগুণ হয়ে গেল। সে আলতো করে ওপরের দিকে তাকিয়ে আরিশান মৃধার মাস্ক পরা গম্ভীর চোখের দিকে তাকালো। ওনার চোখ দুটো তখনও চারপাশের ভিড়ের দিকে কড়া শিকারী নজর রাখছিল।
জেবা ঠোঁটের কোণে তখন এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। কিন্তু এই চঞ্চল পাখির মন বেশিক্ষণ এক জায়গায় স্থির থাকার নয়। একটু সামনে যেতেই তার চোখ আটকে গেল একটি কাচের চুড়ির দোকানে। নানা রঙের নানা ঢঙের রেশমি আর কাচের চুড়ি থরে থরে সাজানো রয়েছে সেখানে। রোদের আলোয় সেই চুড়িগুলো যেন এক মায়াবী আলো ঠিকরে বের করছে। জেবা এক ঝটকায় আরিশান মৃধার হাতের হেরাটপ থেকে বের হয়ে চুড়ির দোকানটার সামনে গিয়ে দাঁড়ালো। তার দুই চোখ তখন চকচক করছে। একটি গাঢ় লাল আর সোনালি কারুকাজ করা কাচের চুড়ির গোছা হাতে নিয়ে সে নিজের ফর্সা কবজিতে জড়িয়ে দেখতে লাগলো। দোকানের ওপাশে বসা ছিল এক তরুণ দোকানদার, বয়স মেরে কেটে 22-23। জেবার মতো এমন এক পরমা সুন্দরী চঞ্চল রমণীকে নিজের দোকানের সামনে দেখে ছেলেটির চোখ যেন পলক ফেলতে ভুলে গেল। জেবা যখন নিজের হাতের দিকে তাকিয়ে চুরির সৌন্দর্য উপভোগ করছিল, তখন ছেলেটি মুগ্ধ নয়নে জেবার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে স্পষ্ট ফুটে উঠল ভালো লাগা আর আকর্ষণের এক তীব্র চাউনি। ছেলেটি জেবার দিকে একটু এগিয়ে এসে বললেন, আপু, আপনাকে এই চুড়িগুলোতে দারুণ মানিয়েছে। একদম নায়িকা কারিনা কাপুরের মতো লাগছে। এই লালটা যেন আপনার জন্য তৈরি হয়েছে। দোকানদারের এই অতিরিক্ত প্রশংসা জেবার বেশ ভালো লাগলো। মনে মনে এক ধরনের চপল আনন্দ পেল। নিজের রূপের এই প্রশংসা আরিশান মৃধার সামনে হওয়ায় তার ভেতরে চঞ্চলতা আরো বেড়ে গেল। সে চুরির গোছা পড়া হাতটা আরিশান মৃধার চোখের সামনে তুলে ধরল। মাথাটা একটু কাত করে ওনার দিকে ফিরে বলল, আমাকে এই চুড়িগুলো পরে কেমন লাগছে বলুন না। আরিশান মৃধা এতক্ষণ ধরে ওই তরুণ দোকানদারের লোলুপ চাহনি আর অতিরিক্ত মাখামাখি করার চেষ্টা লক্ষ্য করছিলেন। ওনার চল শক্ত হয়ে আসে, চোখের মণি দুটো ছোট হয়ে আসছিল। উনি মুহূর্তের জন্য ওই দোকানদার ছেলেটার দিকে এমন এক খুনে আর গরম চোখে তাকালেন যে ছেলেটির মুখের হাসি মাখা অবয়ব নিমিষেই ভয় ফ্যাকাশে হয়ে গেল। মনে হলো আরিশান মৃধা ওনার চাউনি দিয়ে ছেলেটাকে ভস্ম করে দিবেন। এরপর আরিশান মৃধা ঝট করে জেবার দিকে ফিরলেন। ওনার কণ্ঠস্বর জমে বরফ। অত্যন্ত রুক্ষ সুরে বললেন, একদম বাদরের 3 নাম্বার বাচ্চার মতো দেখাচ্ছে। এসব জিনিস খোলো হাত থেকে। জেবার মুখে চঞ্চল হাসিটা এক সেকেন্ডে মিলিয়ে গেল। কারিনা কাপুরের উপমা থেকে সরাসরি বাদরের 3 নাম্বার বাচ্চা। এই চরম অপমান সে আশা করেনি। সে কিছু বলতে যাবে তার আগে আরিশান মৃধা আর কোনো কথা বলার সুযোগ দিলেন না। ওনার দীর্ঘ অবয়ব নিয়ে জেবার একদম মুখোমুখি হলেন। জেবার কিছু বুঝে ওঠার আগেই উনি জেবার নরম হাতটা নিজের শক্ত মুঠোয় নিলেন এবং অত্যন্ত রুক্ষভাবে প্রায় জোর করে জেবার হাত থেকে কাচের চুড়িগুলো এক এক করে খুলে দোকানের কাউন্টারে প্রায় ছুঁড়ে মারলেন। ওনার এই আকস্মিক রাগে জেবা স্তব্ধ হয়ে গেল। চুড়িগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আরিশান মৃধা পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে কাউন্টারে ফেলে দিলেন। এরপর কোনো দিকে না তাকিয়েই জেবার হাতটা শক্ত করে চেপে ধরে মেলা থেকে বাইরের দিকে হনহন করে হাঁটতে শুরু করলেন। ওনার হাঁটার গতি এত বেশি ছিল যে জেবা ওনার সাথে তাল মেলাতে পারছিল না। প্রায় হোঁচট খেতে খেতে ওনার পেছনে টেনে হিঁচড়ে যেতে লাগলো। মেলা থেকে বের হয়ে গাড়ির দিকে যাওয়ার পথে জেবা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে ক্ষুব্ধ গলায় প্রশ্ন করলো, আরে ছাড়ুন, কি করছেন কি আপনি? এভাবে চুড়িগুলো খুলে নিয়ে এলেন কেন? আরে আমি কিছু জিজ্ঞেস করলাম, আপনি কি উত্তর দিবেন? সমস্যাটা কি আপনার? আরিশান মৃধা জেবার কোনো প্রশ্নের উত্তর দিলেন না। ওনার চোখ সোজা সামনের দিকে, মুখাবয়ব পাথরের মতো শক্ত। উনি নিজেও নিজের এই আচরণে কোনো যুক্তি খুঁজে পাচ্ছিলেন না। ওনার ভেতরের এক অদ্ভুত অনাকাঙ্ক্ষিত অস্থিরতা নিজেকে গ্রাস করছিল। উনি নিজেই বুঝতে পারছিলেন না যে এই হাঁটুর বয়সী মেয়েটাকে নিয়ে উনি এতটা তীব্র নিরাপত্তাহীনতায় কেন ভুগছেন। কেন সামান্য দোকানের ছেলেটা ওর দিকে তাকানোটা ওনার বুকে তীরের মতো বিঁধল। এই অনুভূতির সাথে উনি পরিচিত নন, আর এটাই ওনাকে আরো বেশি ক্ষিপ্ত করে তুলছিল। জেবা ওনাকে আবার কোনো প্রশ্ন করার সুযোগ পাওয়ার আগেই গাড়িটার কাছে চলে এলো দুজনে। আরিশান মৃধা নিজেই গাড়ির পেছনে দরজাটা সজোরে খুলে জেবাকে প্রায় জোর করে ভেতরে বসিয়ে দিলেন। জেবা সিটে আছড়ে পড়ার মতো করে বসলো। এরপর আরিশান মৃধাও ধপ করে ওর পাশে বসে ড্রাইভারকে অত্যন্ত কড়া গলায় নির্দেশ দিলেন, গাড়ি চালাও জলদি।
গাড়ি চলতে শুরু করতে ভেতরের পরিবেশ আবার ওলটপালট হয়ে গেল। এবার যেবার মনে আর কোনো ভয় বা অনুশোচনা রইল না, বরং আরিশান মৃধার এই আচরণে ওর মনে তীব্র ক্ষোভ আর বিরক্তি তৈরি হলো। যেবার আগে আর অভিমানে ওনার থেকে দূরত্ব বজায় রেখে সিটের অন্য কোণায় গিয়ে বসলো। বুকের ভেতরটা ওর ক্ষোভে তোলপাড় হচ্ছিল। সে মনে মনে ভেবেই নিল, লোকটা আসলে ওকে সহ্যই করতে পারে না। এই জোর করে হওয়া বিয়েটাকে সে কোনো দিন মন থেকে মানবে না। সে কারণেই হয়তো ওর সামান্যতম আনন্দ পছন্দের জিনিসগুলোকে উনি এভাবে দূরে সরিয়ে দিচ্ছে। যেবার খুশি বোধ হয় সহ্য করতে পারে না এই লোক। যেবার নিজের ভেতরের ক্ষোভটাকে এবার চেপে না রেখে আরিশান মৃধার দিকে তপ্ত দৃষ্টিতে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল, আমার ওখান থেকে এভাবে টেনে হেঁচড়ে নিয়ে আসার কারণটা কি বলবেন কি? আমি মেলায় একটু আনন্দ করছিলাম, একটা জিনিস পছন্দ হয়েছিল, সেটাতেও আপনার এত হিংসা? এত বড় মানুষ আপনি, অথচ মনটা এত ছোট। আরিশান মৃধা এতক্ষণ চোখ বন্ধ করে নিজের উত্তেজিত নার্ভগুলোকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিলেন। যেবারেই অন্যায্য অভিযোগ শুনে তিনি যেবার দিকে তাকালেন। গলার স্বর এবার ধমকের চড়া সুর ছেড়ে এক গম্ভীর রূপ নিল। অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, হিংসা? তুমি আসলে একটা আস্ত নির্বোধ যেবা। তোমার দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই। মেলায় ওই ছেলেটার দৃষ্টি তোমার প্রতি কেমন ছিল খেয়াল করেছ? ওটা কোনো ভালো দৃষ্টি ছিল না। এসব লোকাল মেলায় তোমার জন্য একটা যুবতী মেয়েকে একা পেলে নানা কুনজরে পড়তে হয়। আমি যা করেছি তোমার সুরক্ষার জন্যই করেছি। উনি একটু থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের অবস্থান আবিষ্কার করার জন্য আবার বললেন, আমি তোমাকে নিজের মেয়ের মতো জাস্ট আগলে রাখতে এসব করেছি। একজন বাবার মতো খারাপ নজর থেকে তোমাকে বাঁচানো আমার দায়িত্ব। এর বাইরে অন্য কিছু ভাবার কোনো অবকাশ নেই। ব্যাস, এই বাবার মতো শব্দটা যেবার কানের পর্দায় এসে যেন তপ্ত সীসার মতো লাগলো। স্বামীর মুখে বারবার এই অভিভাবক সুলভ পিতৃসুলভ পরিচয় যেবার নারীত্বে আর তার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত করলো। যেবা ভেতরে ভেতরে এত বেশি রেগে গেল যে নিজের ওপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। চোখ দিয়ে যেন আগুন ঝরতে লাগলো। সে আরিশান মৃধার দিকে আরও একটু এগিয়ে এসে ওনার চোখের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত তীক্ষ্ণ আর বিষাক্ত গলায় বলে উঠল, ভালো হয়েছে, ওরা আমার দিকে তাকাবে, আমার প্রশংসা করবে, তাতে আপনার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, বয়সটা আমার এমন যে এই বয়সে অনেকেই নিজের রূপে আকৃষ্ট করার মজাই আলাদা। আমিও ঠিক সেটাই করছিলাম। দেখলেন না ওই ছেলেটার দৃষ্টিতে আমার জন্য কতখানি আকর্ষণ আর মুগ্ধতা দেখা যাচ্ছিল। আপনার যদি অতই বাবার মতো দায়িত্ব দেখানোর শখ থাকে, তবে নিজের মেয়ের উপর দেখান, আমার উপর নয়। যেবার মুখ থেকে বের হওয়া কথাগুলো শুনে আরিশান মৃধা একদম চুপ হয়ে গেলেন। ওনাকে চুপ থাকতে দেখে যেবার ভেতরে রাগের মাত্রা আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পেল। তবে সে তা বাহিরে প্রকাশ করলো না। উল্টো মুখে কুলু পেটে অন্য পাশে মুখ ফিরিয়ে বসে রইল। আরিশান মৃধা আর চোখে একবার যেবার রাগে লাল হয়ে যাওয়া মুখশ্রীটাকে দূর থেকে পর্যবেক্ষণ করলেন। এরপর আবার দ্রুত চোখ সরিয়ে নিয়ে আসে। গাড়ি গুলশানের ভেতরে ঢোকার পর একটা শপিং কমপ্লেক্স পথ ধরে এগিয়ে যাচ্ছিল। তখন আরিশান মৃধা পেছন থেকে হঠাৎ করে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠলেন, গাড়ি থামাও, স্টপ দ্য কার রাইট নাও। ড্রাইভার ওনার কথায় তৎক্ষণাৎ ব্রেক কষল। গাড়িটি ঝাঁকুনি দিয়ে রাস্তার পাশে একটা বিশাল নামি দামি শপের ঠিক সামনে এসে থামলো। আরিশান মৃধা যেবার দিকে একবারও না তাকিয়ে ওনার পকেট থেকে সে কালো মাস্কটা আবার বের করে মুখে পরে নিলেন। চোখে চশমাটা ঠিক করে গাড়ি থেকে নামলেন। উনি দীর্ঘ কদমে সেই শপের ভেতরে ঢুকে গেলেন। যেবা গাড়ির ভেতরে স্তব্ধ হয়ে বসে রইল। তার বুকটা কেমন করে যেন ওঠানামা করছে। জানালার কাছ দিয়ে শপের দিকে তাকিয়ে রইল। আরিশান মৃধার এই আকস্মিক মতিগতির কোনো লক্ষণই ঠিক করে বুঝতে পারছিল না যেবা। এ মানুষটা কখন কি করে, তার আচরণ কোন দিকে মোড় নেয় তা বোঝার সাধ্য যেন এই দুনিয়ায় কারো নেই। যেবা মনে মনে এক ধরনের অস্থিরতা অনুভব করতে লাগলো। মিনিট 10 পর শপের দরজা ঠেলে আরিশান মৃধা বের হয়ে এলেন। ওনার হাতে একটি লাল ব্যাগ। কিসের ব্যাগ তা বুঝতে পারছে না যেবা। উনি এসে দ্রুত গাড়ির দরজা খুলে আবার যেবার পাশে ধপ করে বসে পড়লেন। ওনার শরীর থেকে আসা চেরি পারফিউমের গন্ধ আবার গাড়ির ভেতরে বাতাসকে ভারী করে তুলল। যেবা কিছু বলার জন্য মুখ খোলার আগে আরিশান মৃধা ওনার শক্ত হাত দুটো বাড়িয়ে যেবার দুটো নরম হাত নিজের হাতের মুঠোয় পুরে নিলেন।
ওনার হাতের স্পর্শে এক তীব্র উষ্ণতা ছিল, যা জেবার ভেতরটায় এক অশান্ত ঝড়ের রূপ নিচ্ছে। জেবা চমকে উঠে হাতটা টানার চেষ্টা করলো, কিন্তু আরিশান মৃধার সেই লৌহ কঠিন গ্রিপ থেকে হাত ছাড়ানো অসম্ভব ছিল। উনি ব্যাগ থেকে একটি ছোট বাক্স বের করলেন। তার ভেতর থেকে ঝকঝকে নিখুঁত কারুকাজ করা দুটো নিরেট সোনার চুড়ি বের করে আনলেন। জেবা হাঁ করে তাকিয়ে রইল। আরিশান মৃধা কোনো কথা না বলে অত্যন্ত যত্ন করে দৃঢ়তার সাথে জেবার ডান হাতে এবং বাম হাতের সেই সোনার চুড়ি দুটো পরিয়ে দিলেন। চুড়ি পরা শেষ করে ওনার আঙ্গুলগুলো জেবার কবজিতে এক মুহূর্তের জন্য চেপে রইল। জেবা ঘটনায় এতটা স্তব্ধ হয়ে গিয়েছিল যে তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। সে অবশ্যই ওনার কাণ্ড দেখছিল। আরিশান মৃধা ব্যাগ থেকে আরেকটি মখমলের বাক্স বের করলেন। তার ভেতর থেকে একজোড়া অত্যন্ত ভারী আর চমৎকার ডিজাইনের সোনার কানের দুল বের করে আনলেন। ওনার চোখ তখনও গম্ভীর শীতল। উনি দুল দুটো জেবার চোখের সামনে ধরে অত্যন্ত নিচু কিন্তু ধারালো গলায় বললেন, এগুলো এক্ষুনি নিজের কানে পড়ো। জেবা তখন এক ঘোরের মাঝে ভাসছিল। ওনার এই অভাবনীয় রূপান্তর ওর মস্তিষ্ককে যেন অবশ করে দিয়েছিল। আরিশান মৃধার কথাগুলো জেবার কানে যাচ্ছিল ঠিকই, কিন্তু সে হাত বাড়িয়ে দুল দুটো নেওয়ার মতো শারীরিক বা মানসিক অবস্থায় ছিল না। শুধু বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে রইল। জেবার কোনো প্রতিক্রিয়া না পেয়ে আরিশান মৃধা নিজের ধৈর্যের সীমা হারিয়ে ফেললেন। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে এগিয়ে এলেন। নিজের চওড়া শরীরটা একটু ঝুঁকিয়ে জেবার একদম কাছে চলে এলেন। ওনার তপ্ত নিঃশ্বাস জেবার গালে এসে লাগছিল। উনি নিজের দক্ষ হাতে পরম সযত্নে জেবার কানে লতিতে সেই সোনার দোলজোড়া পরিয়ে দিলেন। দোল পরানোর সময় ওনার আঙ্গুলের মৃদু স্পর্শ জেবার শরীরে এক অদ্ভুত শিহরণের সৃষ্টি করলো। এরপর উনি ব্যাগ থেকে একটি অতি ক্ষুদ্র উজ্জ্বল হীরের নোজপিন বের করলেন। জেবা এবার একটু নড়ে চড়ে উঠে বলল, আমি নাক ফুটা করিনি। শাট আপ। আরিশান মৃধা ধমক দিয়ে উঠলেন। ওনার সেই ধমকে জেবা আবার সোজা হয়ে বসল। উনি জেবার নাকের পাশে হাত দিয়ে দেখলেন ওটা ক্লিপ অন নোজপিন। উনি অত্যন্ত নিখুঁতভাবে জেবার ফর্সা নাকে সেই হীরের নোজপিনটা পরিয়ে দিলেন। হীরের কুচিটা জেবার নাকে বসা মাত্রই তার পুরো মুখাবয়ব এক স্বর্গীয় জ্যোতিতে ঝলমল করে উঠল। অবশেষে আরিশান মৃধা ব্যাগ থেকে একটি সরু কিন্তু আকর্ষণীয় সোনার চেন বের করলেন, যা লকেটে একটি চমৎকার নকশা করা। উনি চেনটা জেবার হাতের তালুতে রেখে অত্যন্ত কড়া গলায় বললেন, এটাও পড়ে নাও এক্ষুনি। জেবা সম্পূর্ণ শকের মধ্যে থেকেই ঘোরের মাঝে অবশ পুতুলের মতো সে নিজের হাত বাড়িয়ে চেনটা গলায় পরে নিল। তার কাছে পুরো বিষয়টা একটা অবাস্তব অলৌকিক স্বপ্ন মনে হচ্ছিল। আরিশান মৃধার কাজ শেষ হতেই উনি সোজা হয়ে বসলেন। নিজের মাস্কটা মুখ থেকে নামিয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন, গাড়ি চালু করো, বাড়ি চলো। গাড়ি আবার চলতে শুরু করলো। আরিশান মৃধা এবার জেবার দিকে ঘুরে বসলেন। অত্যন্ত ঠান্ডা আর হুঁশিয়ারি গলায় বললেন, এগুলো খুলে ফেলা চিন্তা মাথায় আনলে মার একটা মাটিতে পড়বে না। জাস্ট তোমার সেফটির জন্য পড়তে বলেছি। আমি তোমার বাবার মতোই, সেজন্য দায়িত্ববোধ থেকে করছি। অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় আনবে না আবার। আরিশান মৃধার মুখ থেকে বাবার মতো আর দায়িত্ববোধ শব্দ দুটো শোনা মাত্রই জেবার বুকের ভেতরটা যেন এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। একটু আগে শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যে অদ্ভুত অবাধ্য শিহরণ বয়ে যাচ্ছিল, তা যেন মুহূর্তের মধ্যে তীব্র এক অভিমানে রূপ নিল। সোনার চুড়ি, কানের দুল আর নাকের নুসবিনটা যা কিছুক্ষণের জন্য তাকে এক পরম সুখের ঘোরে আচ্ছন্ন করে রেখেছিল, এখন সেগুলোকে নিজের ওপর এক মস্ত বড় পরিহাস বলে মনে হতে লাগলো। জেবা নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। তবে এবার সে শব্দ করে কাঁদল না। নিজের ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরে তীব্র অভিমানে মুখটা ঝট করে ফিরিয়ে গাড়ির অন্য পাশে জানালার দিকে তাকিয়ে রইল। নিজেকে আরিশান মৃধা থেকে যতটা সম্ভব দূরে সরিয়ে সিটের একদম কোনায় লেপ্টে বসল সে। হাতের সোনা চুড়ির দিকে তাকিয়ে ওর এখন এগুলো খুলে দূর করে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে, কিন্তু আরিশান মৃধার ওই শেষ হুঁশিয়ারি একটা মারও মাটিতে পড়বে না। জেবাকে আড়ষ্ট করে রেখেছে। রাগ, ক্ষোভ আর চরম হতাশায় তার দম আটকে আসতে চাইল। আরিশান মৃধা আর চোখে একবার জেবার সেই রাগে অভিমানে
থমথম করা লালচে মুখশ্রীর দিকে তাকালেন। উনি এক হাত দিয়ে নিজের কপালটা মাসাজ করলেন। নিজের ওপরে ওনার এক ধরনের ক্লান্তি ভর করেছে। কেন উনি বারবার এই মেয়েটার সামনে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন? কেন ওনাকে বারবার নিজের অবস্থান পরিষ্কার করতে অভিভাবক শব্দের ঢাল ব্যবহার করতে হচ্ছে? এক গভীর অবদমিত দীর্ঘশ্বাস ফেলে আরিশান মৃধা আবার চোখ ফিরিয়ে বাইরের ব্যস্ত রাস্তার দিকে তাকালেন। গাড়ির ভেতরের নীরবতা এবার আরও বেশি বিষাক্ত ঠেকতে লাগলো। ঠিক তখনই আরিশান মৃধার কোটের পকেটে থাকা ফোনটা উচ্চ শব্দে কেঁপে উঠল। এই নিস্তব্ধতায় ফোনের রিংটোনটা যেন একটা চাবুকের মতো শোনালো। উনি পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকালেন। স্ক্রিনে সারিম নামটা ভেসে উঠেছে। নিজের গুণধর ছেলের ফোন দেখে ওনার ভ্রুজোড়া সামান্য কুঁচকে গেল। কোনো দ্বিধা না করে উনি কলটা রিসিভ করে কানের কাছে নিলেন। হ্যাঁ শারিম, বলো। ওপাশ থেকে সারিম কি বলল তা গাড়ির অন্য কেউ শুনতে পেল না, কিন্তু ফোনের ওপার থেকে ভেসে আসা কণ্ঠস্বর আর বার্তার তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে আরিশান মৃধার পুরো শরীর এক নিমিষে পাথরের মতো শক্ত হয়ে গেল। ওনার চোখের মণি দুটো স্থবির হয়ে পড়ল। অনমনীয় জলটা শক্ত হতে হতে যেন ভেঙে যাওয়ার উপক্রম হলো। ওনার চশমার পেছনের চোখ দুটো এক অদ্ভুত আকস্মিক শূন্যতা আর স্তব্ধতা নেমে এলো। কয়েক সেকেন্ড ওনার মুখ থেকে কোনো কথা বের হলো না। ফোনের ওপাশে সারিম তখনও হয়তো কিছু বলে যাচ্ছিল, কিন্তু আরিশান মৃধা যেন এক গভীর শকের অতলে তলিয়ে গেছেন। কোনো রকমে কাঁপতি গলায় শুধু বললেন,